শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কিন্তু আজকে তো সবাই কোথায়, ব্যস্ত নাকি? কাউকে তো দেখা যাচ্ছে না, দুজন মাত্র। স্যার মনে হয় বৃষ্টি হচ্ছে, তো তো নেটওয়ার্ক ডাউনও হতে পারে, জানি না, কিন্তু আমাদের এদিকেও ভীষণ বিদ্যুৎ মেঘ ডাকছিল, তবুও জয়েন হলাম। ও, ঠিক আছে, তাহলে আমারও আজকে শরীরটা একটু খারাপ, তাহলে আমরা কিছুক্ষণ অন্তত পড়ি। ঠিক আছে স্যার। হুম। ॐ या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्मच्युतशङ्करप्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा शुक्लं ब्रह्मविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीम् अभयदां जाड्यान्धकारापहां हस्ते स्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम्। আচ্ছা, গত ক্লাসে আমরা তোয়া প্রত্যয় শিখেছিলাম। তোয়া প্রত্যয় গত ক্লাসে হোমওয়ার্কও ছিল, অনেকে হোমওয়ার্ক করেও এনেছেন। আচ্ছা, চিত্রিতা মহোদয়, তোয়া প্রত্যয় বিষয়ে যেটুকু বলেছিলাম একটু বলুন তো দেখি কতদূর কি মনে আছে। তোয়া প্রত্যয় হ্যাঁ বিষয়ে আগের স্যার, ক্লাসে যা যা আলোচনা হয়েছিল। হ্যাঁ। এই ত্বয়া প্রত্যয় এটা ধাতুর সঙ্গে হয়। আর যখন হ্যাঁ। একজন কর্তা যখন দুটি ক্রিয়া করে বা তার বেশি ক্রিয়া করে, তখন প্রথম ক্রিয়ার সঙ্গে বা শেষের পূর্ববর্তী ক্রিয়ার সঙ্গে ওই ত্বয়া প্রত্যয় করতে হয়। আর এটাই বলেছিলেন। তারপরে আর হুম। বলেছিলেন যে মানে ওই যে ক্রিয়ার মূল ধাতুর সঙ্গে ত্বয়া যুক্ত করে তারপর আমাদের বাক্যটা করতে হবে, এরকম আর কি। মূল ধাতুর সাথে কিভাবে, তাহলে প্রথম বলতে হবে যে তোয়া প্রত্যয় কখন হয়, কখন হয় সেটা কি বললেন? যখন একজন কর্তা দুই বা তার বেশি ক্রিয়া করে, হ্যাঁ, তখন তখন কোন ক্রিয়ার শেষে সাথে? শেষের ক্রিয়াটা বাদ দিয়ে বাকি যে ক্রিয়া প্রথমে, সেই ক্রিয়াগুলোর হ্যাঁ। সঙ্গে ত্বয়া প্রত্যয় যুক্ত করতে হবে। আচ্ছা, ওকে। তারপরে তোয়া প্রত্যয় করলে রূপ কিভাবে তৈরি হয়? যদি আমরা ধরে নিই পঠতি, সেটা তাহলে হুম। পট যুক্ত কয়ে আকার, তারপরে হুম। হচ্ছে পট যুক্ত তয়ে বয়ে আকার, তারপরে পট হুম। যুক্ত ই যুক্ত তয়ে বয়ে আকার দিয়ে পঠি পঠিত্বা, এরকম হয়। হুম। তাহলে কি দাঁড়ালো, একদম সোজাভাবে বলতে গেলে তোয়া প্রত্যয় দিয়ে কিভাবে তৈরি হয়? মূল ধাতু, তার সাথে একটা হস্যইকার, তার সাথে তোয়া। ত্বা, হ্যাঁ। আচ্ছা, দিয়ে একটা সংস্কৃত বাক্য, দুটো বাক্য বলে একটু জয়েনিং করে বলুন। যেমন ধরুন, আমি ভাত খাচ্ছি আর আমি পড়ছি, যদি বলি অহম হুম। অন্নম খাদামি আর অহম পঠামি, তো এটা যদি যুক্ত করি তাহলে হবে অহম অন্নম খাদিত্বা পঠামি। হুম, একদম ঠিক, অহম অন্নম খাদিত্ব পঠামি। ঠিক। হ্যাঁ। বা ওকে। এরকম যদি বলি হ্যাঁ। রাম পড়ছে, রাম ক্রিয়া খেলা করছে, তাহলে হুম। রামঃ পঠতি, রামঃ হুম। ক্রীড়তি, তো সেটা হবে হুম। রামঃ পঠিত্বা ক্রীড়তি। হ্যাঁ, একদম ঠিক, তাহলে এই হচ্ছে তোয়া প্রত্যয়। এবার আমরা যখন বিভিন্ন টেক্সট পড়বো এই তোয়া প্রত্যয় আসলে খেয়াল রাখতে হবে। আরেকটা প্রশ্ন, আচ্ছা এটা হচ্ছে সৌমিলি মহোদয়, জিজ্ঞেস করি আপনার কাছে, এই যে তোয়া প্রত্যয় ঘটিত যে পদটা তৈরি হয় সেটা কোন লিঙ্গে হয়? হ্যাঁ স্যার। তোয়া প্রত্যয় তৎপ্রত্যয় উম, লাগিয়ে যে পদটা তৈরি হলো, এই পদটা কোন লিঙ্গ হয়, কোন বিভক্তি হয়, কোন বচন হয়, কোন শব্দের মতো চলে? স্যার, প্রথমা বিভক্তি। না, হলো না। বলতে পারবেন সঞ্জয় মহোদয় বা চিত্রিতা মহোদয়?
স্যার পুংলিঙ্গ হলে রাম শব্দের মতো না 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 স্ত্রীলিঙ্গ না হুম, না, এটা তো সবসময় পঠিত্ব আর লিখিত্ব খাদিত্ব এরকম আকারান্তই হয়, কিন্তু আমরা বলেছিলাম এটা হচ্ছে একটা অব্যয় শব্দ। তো প্রত্যয় লাগিয়ে যেটা তৈরি এখানে হয় সেটা কোনো একটা লিঙ্গ বচন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে কোনো লিঙ্গ বিভক্তি বচন এরকম হয় না, অব্যয় মানে ওটাই, কোনো নো চেঞ্জ। বেশ, আচ্ছা, সঞ্জয় মহোদয়। সঞ্জয় মহোদয় শুনতে পাচ্ছেন? স্যার আমি একটু স্যার এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, শুনুন আপনি তাহলে শুধু। আচ্ছা, তাহলে আমরা আগের দিন তোয়া প্রত্যয় শিখেছিলাম। তোয়া প্রত্যয় এইটুকুই যে দুটো ক্রিয়ার মধ্যে পূর্বের যে ক্রিয়া সেইটার সাথে তোয়া প্রত্যয় হয়, সেটা করে পরেরটা করেছে বলতে। আর তোয়া প্রত্যয়ান্ত রূপ কিভাবে তৈরি হয়, মূল ধাতু তার সাথে হর্ষই তার সাথে তোয়া, এটা হলো। আর কিভাবে রূপ তৈরি হয় সেটা শিখলাম, আর কিভাবে প্রয়োগ হয় সেটাও আমরা দেখেছি। এই যে উদাহরণে আমরা দেখলাম রামঃ পঠতি রামঃ ক্রীডতি, তাহলে রামঃ পঠিত্ব ক্রীডতি, এটা একটা ব্যাপার হলো। আজকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একদম তোয়া প্রত্যয়ের মতো। আমরা আগের দিন যেটা শিখেছি সেটা হচ্ছে তোয়া প্রত্যয়, আর আজকে যেটা শিখবো সেটা হচ্ছে লিয়প প্রত্যয়। ল্যাপ ল্যাপ নয়, লিয়প, লয় জপলা প, লিয়প প্রত্যয়। এইবার এই লিয়াপ প্রত্যয়টা হচ্ছে তোয়া প্রত্যয়ের মতনই, এটা কোনো আলাদা কোনো প্রত্যয় নাই। মানে আমরা যখন হাই সংস্কৃত পড়বো গ্রামার, তখন বুঝবো লিয়াপটা কোনো প্রত্যয় নয়, হ্যাঁ, এটা একটা আদেশ। তো ওগুলো এখন গিয়ে লাভ নেই, এখন সিম্পল ভাবে শুনুন যে একটা নতুন প্রত্যয়, ধরুন একটা নতুন প্রত্যয়। আগের দিন আমরা শিখেছিলাম তোয়া প্রত্যয়, আজকে আমরা শিখবো লিয়াপ। তো একই ভাবে আমার তোয়া প্রত্যয়ের সময় আমরা তিনটে জিনিস শিখেছিলাম: কখন হয়, রূপটা কি হয়, আর সংস্কৃতি কিভাবে তৈরি হচ্ছে বসাতে হয়। তাহলে কখন তোয়া প্রত্যয় কখন হয়? তোয়া প্রত্যয় হয় যখন একই কর্তা অনেকগুলো ক্রিয়া করে, তখন পূর্বের ক্রিয়ার সাথে তোয়া প্রত্যয় হয়, পূর্বেরটি করে পরেরটি করেছে বলতে। একই সেম লিয়াপ প্রত্যয় তাই হয়। একই কর্তা যখন অনেকগুলো ক্রিয়া সম্পাদন করে তখন পূর্বের ক্রিয়ার সাথে লিয়াপ প্রত্যয় হয়, মানে তোয়া প্রত্যয়ের মতনই। শুধু একটা জায়গায় ভেদ হচ্ছে, তোয়া প্রত্যয় শুদ্ধ ধাতু থেকে হয়। শুদ্ধ ধাতু বলতে যেমন পট, লিক, কেবল ধাতু। হ্যাঁ, পট, লিক, বদ, চল, গদ, ভন, হ্যাঁ, শুদ্ধ যে ধাতু সেই ধাতু থেকে তোয়া প্রত্যয় হয়। আর লিয়াপ প্রত্যয় কার থেকে হয়? ধাতুর আগে যদি কোনো উপসর্গ থাকে তখন সেই ধাতুর সাথে একই অর্থে, তখন আর তোয়া প্রত্যয় না হয়ে লিয়াপ প্রত্যয় হয়। ঠিক আছে, আবার বলছি, একদম সোজা জিনিস, অর্থ আমাদের সেম। কর্তা যখন অনেকগুলো ক্রিয়া করে তখন পূর্বের ক্রিয়ার সাথে তোয়া প্রত্যয় হয়, পূর্বেরটি করে পরেরটি বোঝাতে। একই অর্থ, লিয়াপ প্রত্যয় ওই একই অর্থেই হয়। কিন্তু তোয়া আর লিয়াপ দুটো আলাদা আলাদা কখন হয়, মানে তোয়া প্রত্যয় যে অর্থে হবে যখন হবে, লিয়াপও তো সেই জায়গায় বসে যাচ্ছে তা নয়। ব্যাপারটা যখন শুদ্ধ ধাতু থাকবে তখন হবে তোয়া প্রত্যয়, আর যখন ধাতুর আগে উপসর্গ যোগ থাকবে তখন হবে লিয়াপ প্রত্যয়। এইবার তাহলে লিয়াপ প্রত্যয় আর তোয়া প্রত্যয় কখন হবে এটুকু আমি জানলাম। এরপরে আমি বাক্যে যখন উদাহরণ দেখবো আমার স্পষ্ট হবে। সিম্পল ভাবে কখন হয় সৌমিলি মহোদয়, তোয়া প্রত্যয় কখনো হয় আর লিয়াপ প্রত্যয় কখন হয়? তোয়া প্রত্যয় হয় যখন শুদ্ধ শুদ্ধ ধাতু থাকবে তার সাথে, আর লিয়াপ হ্যাঁ, প্রত্যয় যখন ধাতুর উপসর্গ যখন হয় ধাতুর পূর্বে, তখন লিয়াপ। হ্যাঁ, ধাতুর পূর্বে যখন উপসর্গ বসে। হ্যাঁ স্যার, স্যার ঠিক আছে, উপসর্গ আচ্ছা, মানেটা কি? হ্যাঁ হ্যাঁ সেটা বলছি। উপসর্গ হচ্ছে এই যে গচ্ছতি, গচ্ছতি মানে যাচ্ছে, কিন্তু যদি বলি আগচ্ছতি, যেমন ইংলিশে প্রিফিক্স সাফিক্স আছে না, সেই রকম গচ্ছতি আগচ্ছতি, তাহলে আটা হয়ে গেল উপসর্গ। ঠিক আছে, তারপরে দেখা গেল যে নমতি মানে নমস্কার করা, কিন্তু যখন প্র লাগিয়ে দিচ্ছি প্রণামতি, এই যে প্র ধাতুর আগে যে এক্সট্রা অংশ লাগিয়ে দিলাম এটা হচ্ছে উপসর্গ। বা হচ্ছে ত্যজতি, ত্যজতি মানে ত্যাগ করা, তার আগে পরি উপসর্গ লাগিয়ে দিলে পরিত্যজতি, অর্থ একই, অর্থটাই একটু মানে স্ট্রেস দেওয়ার জন্য আমরা উপসর্গ লাগাই। আবার অনেক সময় কি হয়, উপসর্গ লেগে ধাতুর অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা একটা উদাহরণ, প্রসিদ্ধ উদাহরণ পাওয়া যায়, হয়রি হ্রি ধাতু, হয়রি হ্রি, এখানে লিখছি হ্রি ধাতু, দেখুন উপসর্গ লাগিয়ে কি করে অর্থ চেঞ্জ হয়ে যায়। হয়রি হ্রি ধাতু,
এই হ্রি ধাতুর অর্থ হচ্ছে হরণ করা, হয় এই হ্রি ধাতুর অর্থ হচ্ছে হরণ করা, হরতি রূপ হয়। কিন্তু আহ চিত্রিতা মহোদয়া, এই হ্রি ধাতুর হরণ করা রূপ হয়, হরণ করা হচ্ছে মানে। কিন্তু আমরা যখন এর উপরে প্র লাগাবো, এমনি হরতি মানে হরণ করা, কিন্তু যখন প্র লাগাবো প্রহরতি মানে কি বলুন তো? মারা কাউকে। হ্যাঁ, হ্রি ধাতু হরতি, কিন্তু প্র লাগালে প্রহার, আ লাগালে আহার। আহার মানে কি? হ্রি ধাতু থেকে হার আহা, কিন্তু আ উপসর্গ লাগালে আহার, আহার মানে খাওয়া। তাহলে দেখুন কত রকম হচ্ছে, এক হচ্ছে প্র লাগালে প্রহার মানে মারা, আ লাগালে আহার, আহার মানে খাওয়া, বি লাগালে বিহার, বিহার মানে হচ্ছে ভ্রমণ করা। হ্যাঁ, সম লাগালে সংহার, সংহার মানে নাশ করা, দেবী দুর্গা অসুরকে সংহার করছেন, তাহলে সংহার মানে নাশ করা। তারপরে পরি, পরি লাগালে পরিহার, পরিহার মানে সমাধান করা। তাহলে একটাই ধাতু হ্রি ধাতু হরণ করা, কিন্তু বিভিন্ন যখন উপসর্গ লাগাচ্ছি দেখছি ধাতুর অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি বললাম, একই হরতি সেটা আমরা প্র লাগালে প্র, বি, আ, সম, পরি এইসব দেখছি লাগাচ্ছি, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এইরকম ধাতুর সাথে যে পূর্বে যে অংশ বসে তাকে বলা হয় উপসর্গ। সৌমিলি মহোদয় বুঝলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন সামান্যভাবে যেটুকু শিখলাম একদম বেসিক, যে শুদ্ধ ধাতু থেকে তোয়া প্রত্যয় হয়, আর উপসর্গ যে ধাতুর পূর্বে উপসর্গ থাকে, মানে উপসর্গ পূর্বে আছে এমন ধাতুর ক্ষেত্রে লিয়প প্রত্যয় হয়। এইটুকু আমরা সামান্যভাবে শিখলাম। এবার 2 নম্বর যে জিনিসটা শিখতে হবে, তোয়া প্রত্যয়ের তয় বয়ে আকার, তোয়া এইটুকু জিস্ট পড়ে থাকে। আগের দিন আমরা বলেছিলাম প্রত্যয়ে এক্সট্রা অংশ যোগ করা থাকে, তো সেই এক্সট্রা অংশ গুলো বাদ দিয়ে জিস্ট যেটুকু সেইটুকু। এখানে তোয়া প্রত্যয়ের জিস্ট হচ্ছে তোয়া পড়ে থাকে। তো এইরকম লিয়াপ প্রত্যয়ের জিস্ট কি পড়ে থাকে সেটা যদি আমরা দেখি, তাহলে লিয়াপ প্রত্যয়ের পড়ে থাকে ইয়, এইটুকুই, আর কিছু নাই। লিয়াপ প্রত্যয়ের পড়ে থাকে ইয়, তোয়া প্রত্যয়ের তোয়া পড়ে থাকে, লিয়াপ প্রত্যয়ের ইয়। তাহলে কি কি লোপ হলো এখানে? এই যে শুরুর লটা, এই লিয়পটাকে যদি আমরা ভাঙি, ভেঙে লিখি, এটা যদি ভাঙি তাহলে এর মধ্যে কি কি আছে? এর মধ্যে লয় হসন্ত আছে, ইয়া হসন্ত আছে, তারপরে অ আছে, তারপরে প আছে। তাহলে এর মধ্যে কার কার লোপ হয়ে গেল? শুরুর এবং শেষ, ল এবং প, সেটা লোপ হয়ে গেছে। এই অকার আর ইয়কার দুটো মিলে যে ইয়া পড়ে থাকে, এই ইয়টা অবশিষ্ট থাকে লিয়প প্রত্যয়ের। ওকে, তাহলে তোয়া প্রত্যয়ের যেমন তোয়া অবশিষ্ট থাকে, লিয়প প্রত্যয়ের ইয়া অবশিষ্ট থাকে। এবার তাহলে সেই আগের দিনের মতো প্রশ্ন হতে পারে, তাহলে ইয়া যদি অবশিষ্ট থাকে তাহলে ইয়া প্রত্যয়ই বলি না, ল লিয়াপ বলার কি দরকার? তো এটা আমরা বলেছিলাম যে এই অনুবন্ধ গুলো বা এই এক্সট্রা জিনিসগুলো বসানো থাকে বিভিন্ন কাজের জন্য, এগুলো আমরা পরবর্তীকালে শিখবো। আচ্ছা, তাহলে এখন আমরা পেলাম লিয়াপ প্রত্যয়ের ইয়া পড়ে থাকে। এবার আমরা দেখব যে এই লিয়াপ প্রত্যয় দিয়ে কিভাবে নতুন শব্দ তৈরি হয়। যেমন আমরা তোয়া প্রত্যয় দিয়ে তো দেখেছি, পট ধাতু পঠিত তোয়া, লিক ধাতু লিখিত তোয়া, চল ধাতু চলিত তোয়া। এইরকম লিয়াপ প্রত্যয় দিয়ে কিভাবে ধাতু তৈরি হয়, কিভাবে শব্দ তৈরি হয় দেখুন। তাহলে সিম্পল নিয়ম, এই লিয়াপ প্রত্যয়ের আগে আমাদের নিয়ম কি ছিল? মূল ধাতু, তার সাথে হর্ষই, তার সাথে তোয়া। এটা আরো সোজা, এখানে আর হর্ষই নেই, এখানে মূল ধাতু, তার সাথে ডাইরেক্ট যোগ হবে ইয়া, এখানে কোনো হর্ষই টর্ষইয়ের আর কোনো ব্যাপার নেই। তাহলে আরো সোজা, মূল ধাতু, তার সাথে কোনো আগে যেমন হর্ষই যোগ ছিল, এখানে আর কোনো হর্ষই ফর্ষইয়ের কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট লিয়াপ প্রত্যয়ের যে অবশিষ্ট যেটা পড়ে থাকে সেটা। তাহলে এতদূর বুঝলাম। এবার উদাহরণ দেখি। উদাহরণ যেমন যাওয়া অর্থে, যাওয়া অর্থে আমরা কি ধাতু জানি? বলুন, যাওয়ার জন্য কি ধাতু? গম। আচ্ছা, গম। গম ধাতুর সাথে তোয়া প্রত্যয় করলে কি রূপ হবে? আগের দিন আমরা শিখেছি, বলুন ওটা একটা বিশিষ্ট রূপ, কেমন রূপ হয়? গতবা। গত্বা, এরকম রূপ হয়। বেশ, তাহলে এখানে আমরা এবার দেখি গম ধাতুর সাথে কি রূপ হবে। প্রথম কথা হচ্ছে, এখানে গম, এই গম ধাতুর সাথে আমরা এখন লিয়াপ প্রত্যয় করব। লিয়াপ প্রত্যয় হবে কি হবে না বলুন তো দেখি, কেউ বলতে পারেন কিনা যে আমি ধাতুর সাথে এখন লিয়াপ প্রত্যয় করতে চাই, লিয়াপ আদৌ কি এখানে হবে? করতে পারবো? চিত্রিতা মহোদয়া?
গম্য হবে না? লিয়াপ আদৌ এইবার তাহলে ভুল যদি হয়ে যায় আপনি ভাবুন, আমি তো প্রথমেই বলে দিয়েছি যে লিয়াপ প্রত্যয় কখন হয় আর তোয়া প্রত্যয় কখন হয়। দুটোর বেসিক ডিফারেন্স আমরা কি বললাম চিত্রিতা মহোদয়া? হ্যাঁ স্যার, নিয়মটা একটা হচ্ছে মূল ধাতু, তোয়া প্রত্যয় মূল ধাতুর সঙ্গে ই, আর না না, ওটা জিজ্ঞেস তারপরে করিনি তোয়া। আমরা, আর ওটা জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করলাম যে তোয়া প্রত্যয় কখন হয় আর লিয়াপ প্রত্যয় কখন হয়, একটা বেসিক ডিফারেন্স বললাম তো, যে এই রকম থাকলে তখন আচ্ছা, তোয়া করতে হবে আর এই রকম একটা থাকলে হচ্ছে লিয়াপ করতে। শুদ্ধ ধাতু হুম, থাকলে তখন ল্যাপ, সরি, তখন তোয়া প্রত্যয় করতে হয়, আর যদি হুম, ধাতুর আগে উপসর্গ থাকে তখন ল্যাপ প্রত্যয় করতে হয় না, আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে হবে না। তা হচ্ছে এখানে এখানে আমাদের কেমন রয়েছে, এখানে আমাদের কি ধাতুর আগে কোনো এখানে উপসর্গ শুধু আছে? গম ধাতু। না, না স্যার। তাহলে এখানে কি আমাদের তোয়া প্রত্যয় হবে, ওই লিয়াপ প্রত্যয় হবে এখানে? না, সেই অনুসারে হ্যাঁ, তো হবে না মনে হয়। একদম তো সোজা। এই দেখুন, কোনো সংশয়ের কোনো জায়গা নেই। আমরা কি বলেছি, শুদ্ধ এখানে ধাতু রয়েছে, গম ধাতু। তাহলে গম ধাতুর সাথে অবভিয়াসলি এখানে লিয়াপ হবে না, কারণ আমরা তো প্রথমেই বলে দিলাম বেসিক ডিফারেন্স কি বললাম, শুদ্ধ ধাতু হলে তার সাথে তোয়া প্রত্যয় হয়। এই গম ধাতু এর সাথে যদি আমরা করতে চাই, এটা লিয়াপ কখনোই হবে না, তোয়া প্রত্যয় করতে হবে। কিন্তু যদি আমরা এখানে গমের আগে আ উপসর্গ লাগাই, আগম যদি করি, তাহলে এইবার এখানে কি প্রত্যয় হতে পারে চিত্রিতা মহোদয়? ল্যাপ ল্যাপ প্রত্যয়। হ্যাঁ, এইবার হচ্ছে এখানে লিয়াপ প্রত্যয় হবে। এই বেসিক জিনিস, এটা খেয়াল রাখতে হবে, আর কিছুই নয়। তাহলে আগের দিন আমরা যা শিখেছি সেম ওটাই, আলাদা কিছু নয়। তোয়া প্রত্যয় আর লিয়াপ প্রত্যয় আলাদা পার্থক্য কিছু নয়। শুধু জানতে হবে যদি সিঙ্গেল ধাতু থাকে, শুদ্ধ অনলি শুধু ধাতু থাকে, তখন আমাদের তোয়া প্রত্যয় করতে হবে। আর যদি ধাতুর আগে উপসর্গ থাকে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আ, তখন লিয়াপ করতে হবে। তো এই যেটা আমরা রূপটা, গম সাথে তোয়া প্রত্যয় করলে আগের দিন দেখেছি গত্বা রূপ হয়, আর এখানে লিয়াপ করলে এখন কি রূপ হবে, লিয়াপের ইয়া পড়ে থাকে, তাই তো? তাহলে আ গম তার সাথে ইয়া লাগিয়ে দিলে হয়ে যাবে আগম্য। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, দীপান্বিতা মহোদয়া বুঝতে পেরেছেন? দীপান্বিতা মহোদয়া আছেন? আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা হতে পারে, আজকে বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি সব জায়গায়। সৌমিলি মহোদয়া? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। এবার তাহলে আমি জিজ্ঞেস করি, আগের দিন আমরা কিছু রূপ দেখেছিলাম, আজকে আমরা কিছু এখন জিজ্ঞেস করি। আচ্ছা, এখন সৌমিলি মহোদয়া বলবেন, দা ধাতু, দা ধাতু আছে, দা ধাতুর সাথে তোয়া হবে না লিয়াপ হবে? তুয়া প্রত্যয় হবে। তোয়া। আর আ দা আছে, তখন কি হবে? আদা থাকলে ওই লিয়া প্রত্যয় হবে। লিয়াপ। ওকে। চিত্রিতা মহোদয়া, নমস্কার করা, নমস্কার করা অর্থে যদি আমরা নম ধাতু ব্যবহার করি, তখন কি রূপ কি হবে, কি প্রত্যয় হবে? তোয়া প্রত্যয়। হ্যাঁ, তাহলে এই তোয়া প্রত্যয় লাগিয়ে, নম ধাতু থেকে তোয়া প্রত্যয় লাগিয়ে একটা বাক্য বলুন। নমস্কার করা। হ্যাঁ, নমস্কার করা। নম ধাতু ব্যবহার যদি করি, তাহলে নম ধাতুর সাথে আপনি বললেন তোয়া লাগবে। তোয়া হ্যাঁ। লাগলে কি রূপ হয় আপনি জানেন? তোয়া লাগলে নমিত কি রূপ হয়? না, এখানে নমিত হস্যইকার হয় না, বিশিষ্ট রূপ হয়। তাহলে নট তোয়া। নতোয়া। আচ্ছা, এটা দিয়ে একটা বাক্য বলুন। अहम হুম, शिक्षक शिक्षक মহাশয়কে, আচ্ছা, অহম শিক্ষকম হুম, নমিত্বা হুম, নমস্কার করে, নমিত্বা নাই, কি বলে দিলাম? নত্বা, সরি, হুম, অহম শিক্ষকম নত্বা, শিক্ষক হুম, মহাশয়কে নমস্কার করে গৃহম আগচ্ছতি। হ্যাঁ, অহম আগচ্ছামি। অহম হলে হ্যাঁ, আগচ্ছতি হয় না, হ্যাঁ আগচ্ছামি। আগচ্ছামি, হ্যাঁ আগচ্ছামি, হ্যাঁ। তা একদম ঠিক বলেছেন, অহম শিক্ষকম নত্বা গৃহম আগচ্ছামি। আচ্ছা, এটা যদি আপনি এখন নম ধাতু না দিয়ে এর সাথে যদি প্র উপসর্গ লাগান, তাহলে তখন এটা কেমন রূপ হবে তখন বলুন? ল্যাপ প্রত্যয় হবে।
হ্যাঁ, দিয়ে কি রূপ হবে? দিয়ে হবে নম ধাতু তো হুম। নম্য। না, তার আগে কি আপনি কি আছে? বললেন? হ্যাঁ, কি বললেন আমাকে? উপসর্গ লাগায়, যদি উপসর্গ লাগাই। প্রণম্য, প্রণম্য। হ্যাঁ, একদম প্রণম্য। এবার এটা দিয়ে একটা বাক্য বলুন, সেম ওই বাক্যটাই এটা দিয়ে বলুন। আচ্ছা, অহম শিক্ষকম প্রণম্য গৃহম হুম। আগচ্ছামি। আচ্ছা, দুটোর মানে একই, তাহলে আমরা শুধু কি পার্থক্য করলাম এখানে? উপসর্গ আর একটা হচ্ছে শুদ্ধ ধাতু। হ্যাঁ, এটুকু। দুটোর মানে একই, সব একই, কিন্তু এক জায়গায় উপসর্গ আছে সেই জন্য আমরা লিয়াপ প্রত্যয় করেছি, আরেক জায়গায় উপসর্গ নেই শুদ্ধ ধাতু আছে সেই জন্য আমরা ওখানে তোয়া প্রত্যয় করেছি। ঠিক আছে, হুম। বেশ। আচ্ছা, অঙ্কনা মহোদয় একটু লেট হয়ে গেল, আমি আরেকটু সামান্যভাবে বলে দিচ্ছি আমরা কি পড়েছি। আমরা এখানে পড়েছি, আগের দিন পড়েছিলাম তোয়া প্রত্যয়, আজকে পড়ছি লিয়াপ প্রত্যয়। তো তোয়া প্রত্যয় আগের দিন যেটা আমরা শিখেছিলাম, তোয়া প্রত্যয়ের শিখতে গিয়ে আমরা কয়েকটা জিনিস পয়েন্ট পয়েন্ট করে শিখেছিলাম। প্রথম, তোয়া প্রত্যয় কখন হয়, তোয়া প্রত্যয়ের কি অবশিষ্ট থাকে, তোয়া প্রত্যয় ঘটিত রূপ কিভাবে তৈরি হয়, আর বাক্যে কিভাবে ব্যবহার হয়। তো সেটা আর এটা একদম সেম। যেমন আমরা তোয়া প্রত্যয়, একটা কর্তা যদি অনেকগুলো ক্রিয়া করে পূর্বের ক্রিয়ার সাথে তোয়া প্রত্যয় হয়, একই এখানে একই, সেই পূর্বের ক্রিয়ার সাথে লিয়াপ প্রত্যয় হয়। হ্যাঁ, তোয়া লিয়াপ একদম সেম। এরপরে তোয়া প্রত্যয়ের তোয়া অবশিষ্ট থাকে আর এখানে লিয়াপ প্রত্যয়ের ইয়া অবশিষ্ট থাকে। আচ্ছা, তোয়া প্রত্যয় দিয়ে কিভাবে রূপ তৈরি হয়, তো আমরা বলেছিলাম মূল ধাতু তার সাথে হস্যই তার সাথে তোয়া, যেমন পট, ই তোয়া, পঠিত তোয়া। কিন্তু লিয়াপ প্রত্যয় দিয়ে কিভাবে রূপ তৈরি হয়, এটা একদম সোজা, মূল ধাতু তার সাথে একটা য় লাগিয়ে দিলেই হয়ে যাবে, য়। এইবার শুধু একটাই মাত্র পার্থক্য যেটা ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোয়া আর লিয়াপ প্রত্যয় সেম অর্থে হলেও তোয়া প্রত্যয় কখন বসে আর লিয়াপ প্রত্যয় কখন বসে সেটা জানতে হবে। তোয়া প্রত্যয় কখন বসে, যখন ধাতু সিঙ্গেল থাকে, সিঙ্গেল বলতে শুদ্ধ, ধাতুর আগে কিছু থাকে না, এক একটি ধাতুই থাকে। যেমন পট, তাহলে এটা একটা শুদ্ধ ধাতু, তাহলে পঠিত তোয়া। লিক, এটা একটা শুদ্ধ ধাতু, সেরকম লিখিত তোয়া। কিন্তু ধাতুর আগে যখন উপসর্গ বসাই, উপসর্গ বলতে আমরা বললাম ধাতুর পূর্বে যে প্রিফিক্স আমরা বলি, যে অংশটুকু যোগ হয় তাকে উপসর্গ বলে। যেমন এখানে গম ধাতু হচ্ছে শুদ্ধ গম ধাতু, কিন্তু তার আগে আমরা যখন উপসর্গ আ লাগিয়ে দিলাম তখন আর এখান থেকে কিন্তু তোয়া প্রত্যয় হবে না, তখন এখান থেকে লিয়াপ প্রত্যয় হবে একই অর্থে। আমি হচ্ছে যেমন ভাবে প্রয়োগ হয় তোয়া প্রত্যয়ের, সেরকম ভাবেই লিয়াপ প্রত্যয়ান্ত শব্দেরই প্রয়োগ হবে। যেমন হচ্ছে বললাম যে সে শিক্ষককে নমস্কার করে বাড়ি আসছে, সাহা শিক্ষকম নত্বা গৃহম আগচ্ছতি। যখন নত্বা তখন হলো শুদ্ধ নম ধাতু, তার সাথে তোয়া, নত্বা। কিন্তু একই অর্থে আমরা যখন উপসর্গ লাগিয়ে দিচ্ছি প্রনম, তখন সেখানে আবার তোয়া না হয়ে লিয়াপ হচ্ছে প্রণম্য। অহম শিক্ষকম প্রণম্য বিদ্যালয়ম আগচ্ছামি বা গৃহম আগচ্ছামি। অঙ্কনা মহোদয় বুঝলেন? হ্যাঁ স্যার, বুঝলাম। আমি এই ভুলটা আচ্ছা মনে হচ্ছে হোমওয়ার্কে করেছি এক জায়গায়, এটা। আচ্ছা, হোমওয়ার্ক তো দেখলাম, দেখে রিপ্লাই দিলাম, কোথায় ভুল হয়েছে খেয়াল পড়েনি নাকি? আমি বলিনি? আমারটায় মনে হচ্ছে কিছু বলেননি নাকি। আমি তো রিপ্লাই দিলাম সবাইকে, ঠিক আছে, আরেকবার দেখতে হবে তাহলে। আমারটায় চেক করেননি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা শিখলাম একটু অভ্যাস করে নিই, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, উম আমি হচ্ছে ধাতু বলবো, আর আপনাদের কি করতে হবে, দুটো প্রত্যয় লাগিয়ে বাক্য বলতে হবে। যেমন সবার আগে চিত্রিতা মহোদয় দিয়ে আরম্ভ হোক। আমি ধাতু বলবো আর আপনি দুটো রূপ আগে তৈরি করবেন, যদি সেখানে সমস্যা হয় আমি হেল্প করব। দুটো রূপ তৈরি করা হয়ে যাওয়ার পরে একটা বাক্য বলবেন, যেখানে দুটো রূপ পরপর লাগিয়ে আপনি বলতে পারেন। আচ্ছা, আহ ত্যজ ধাতু, ত্যজ মানে ত্যাগ করা। ত্যাক্তোয়া হচ্ছে আপনার তোয়াক প্রত্যয়। আর হ্যাঁ, এটা উপসর্গটা একটা উপসর্গ লাগাতে হবে, একটা লাগিয়ে দিন, পরি। আচ্ছা, আপনি কি বললেন? পরিত্যাজ্য। হ্যাঁ, পরিত্যাজ্য, একদম ঠিক। এবারে একটা বাক্য বলুন।
না, আপনি সেন্টেন্সটা বলুন, আমি বলার চেষ্টা করবো। হ্যাঁ, বাংলাটা আপনি বলুন স্যার। আচ্ছা বলছি। হুম, আমি অলসতা পরিত্যাগ করে আহ সংস্কৃত পড়ছি। ঠিক আছে। অহম হ্যাঁ, অলসম পরিত্যাজ্য হ্যাঁ, সংস্কৃতম পঠামি। পাঠান, বেশ। আচ্ছা, পরিত্যাজ্য দিয়ে হলো, এবার তো ত্যক্তয়া দিয়ে। অহম অহম অলসম ত্যক্ত্বা অলসমের জায়গায় আলস্যম, সংস্কৃতম। আলস্যম বললে ভালো। হ্যাঁ, আলস্যম। আচ্ছা, আলস্যম ত্যক্ত্বা হুম, সংস্কৃতম পঠামি। বাহ, ওকে, ঠিক একদম। আচ্ছা, এরপরে হচ্ছে আহ সৌমিলি মহোদয়া, নি ধাতু, হ্যাঁ স্যার। দন্তনায় দীর্ঘইকারের নি ধাতু, যার অর্থ হচ্ছে নেওয়া, নয়তি রূপ হয়, নি ধাতু। নি, আচ্ছা। হ্যাঁ, নয়তি, আহ নই, নয়তি রূপ হয়। তোয়া করলে কি নিতবা, হবে? হ্যাঁ, নিতবা। নিতোয়া। তোয়া করলে হবে নিতোয়া। ওকে। আর এবার যদি আমরা নি ধাতুর আগে যদি আ লাগাই, আ উপসর্গ লাগাই, নিত্যা। উম ভালো করে। নিত্য কেন হবে? তকার কোত্থেকে আসলো আবার? ও নি, আহ নিয়ের সাথে লাগাচ্ছেন। হ্যাঁ, এই আমি লিখছি, এখানে আমি লিখছি, দেখুন এইখানে আমি লিখলাম, আপনার ধাতু হচ্ছে নি ধাতু। তাহলে একটা হচ্ছে তোয়া লাগালে কি হবে, কি বললেন এটা? নিতবা। নিতোয়া, এটা হচ্ছে তোয়া লাগিয়ে হলো। ব্যাস, এখানে আমি উপসর্গ লাগাচ্ছি, আ নি, তাহলে কি রূপ হবে? নিয়া। হ্যাঁ, একদম। আ নি। এবার এখানে তো কিছু নেই, শুধু ইয়কার লাগিয়ে দিলেই হয়ে যাবে, নিয়া। আচ্ছা, আনিয়া। একটার অর্থ হচ্ছে নিতোয়া মানে নিয়ে, আর আনিও মানে এনে। হুম, আচ্ছা, এবার আপনি এই দুটো দিয়ে বাক্য বলুন। আহ আমি সে বই, সে, হ্যাঁ, সে বই নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। সহ সহ হ্যাঁ, পুস্তকম নীत्वा হ্যাঁ, বিদ্যালয়ম বিদ্যালয়ম গচ্ছতি। আচ্ছা, এবার আমি যদি বলি সে আহ মালা এনে পূজা করছে, বা সে ফুল এনে পূজা করছে। সহ পুষ্পম আনিয়, হুম, হুম, আহ, সে ফুল এনে পুজো করছে। সহ হুম, পুষ্পম আনিয় হুম, পূজয়তি। পূজয়তি। হ্যাঁ, একদম ঠিক, পূজয়তি, সহ পুষ্পম আনিয় পূজয়তি। বাহ, ওকে। হুম, আচ্ছা, সঞ্জয় মহোদয়, যদি আপনি বলার মতো অবস্থায় থাকেন তাহলে অন করতে পারেন, না হলে অসুবিধা নেই, আমরা দীপান্বিতা মহোদয়ের কাছে যাব। আচ্ছা, হ্যাঁ, তো আমার দীপান্বিতা একটু মহোদয় দেরি, বলুন। হ্যাঁ, আমার একটু জয়েন করতে দেরি হয়ে গেছে, মানে জাস্ট বাড়িতে ফিরলাম। তো আমি লাস্টে হ্যাঁ, এখন শুনলাম স্যার, তো চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক আছে, লাস্ট এখন বলতে পারবেন আর একটু শুনবেন? আম, স্যার তাহলে একটু শুনে নি। বেশ, বেশ, বেশ। অঙ্কনা মহোদয়া, ডাউট আছে কোনো? এখনো নেই, চেষ্টা করছি বলার। ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করি আপনাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, নাশ ধাতু, নাশ, দন্তনে আকার তালবস্য হসন্ত, নাশ। নাশ মানে নাশ করা, নাশ ধাতু। সবকিছু শেষ করা। হ্যাঁ, নাশ, নাশ করা। এবার আমি বলি বাক্য, আপনি বলবেন। হ্যাঁ। আহ দুর্গা অসুরকে নাশ করে বাড়ি ফিরছেন। হুম, দুর্গা দুর্গা অসুরম হুম, নাশিত্বা, হ্যাঁ, তারপর হচ্ছে একদম ঠিক। গৃহম বা- হুম, গৃহম ফেরা হচ্ছে বাড়ি আসছে, আসা, যাওয়া হচ্ছে গচ্ছতি, আসা হচ্ছে আগচ্ছতি। আগাচ্ছতি। হ্যাঁ। হ্যাঁ, একদম ঠিক, দুর্গা অসুরম নাশিত্বা গৃহম আগচ্ছতি। ওকে। এরপরে যদি আমি বলি
নাশের আগে যদি বি উপসর্গ লাগাই তাহলে কি হবে? दुर्गा असुरं विनाश्य गृहम् হ্যাঁ, आगच्छति। একদম ঠিক। একটা হচ্ছে নাশয়িত্ব আর একটা বিনাশীয়, একদম ঠিক। এবার এটা খেয়াল রাখবেন, আমরা বললাম যে উপসর্গ থাকতে হবে, উপসর্গ কিন্তু একটা, দুটো, তিনটে, অনেকগুলো থাকতে পারে। সব সময় বেশিরভাগ আমরা 90% জায়গায় দেখি একটা উপসর্গ থাকে, কিন্তু দুটোও থাকতে পারে। যেমন যেমন আমরা যদি বলি প্রত্যাগচ্ছতি, গম ধাতু গচ্ছতি আর আ হ্যাঁ লাগালে আগচ্ছতি, হ্যাঁ আয়ের আগে আবার যদি প্রতি লাগাই তাহলে প্রত্যাগচ্ছতি। হ্যাঁ, তখন কিন্তু দুটো উপসর্গ, তখন ওই একই নিয়ম, উপসর্গ থাকলেই আর কি লিয়া হবে, তাহলে প্রত্যাগম্য এরকম তখন ভাবতে হবে। ওকে, একদম ঠিক। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে এবার দীপান্বিতা মহোদয়কে জিজ্ঞেস করি। হ্যাঁ স্যার। হুম, উম, জি ধাতু, জি। স্যার জি হুম, ধাতু মানে কি আছে, মানে বেঁচে জি, থাকা? না, জি ধাতুর অর্থ হচ্ছে জয় করা, জয়তি, জয় করা, আচ্ছা। জি। জয় করা। এবার জি ধাতু তোয়া কি হবে, লিয়াপ কি হবে ভাবতে হবে, তারপর বাক্য বলতে হবে। তোয়া করলে কি হবে? উম, স্যার জি ধাতুর ক্ষেত্রে জিতওয়া হবে, জিতওয়া হবে। হ্যাঁ, জিততোয়া হয়ে হ্যাঁ, গেল। আচ্ছা, এরপরে যদি আমি করি যে পড়া, পড়া যদি উপসর্গ লাগাই, পরাজিত, হ্যাঁ। হ্যাঁ, তাহলে হবে আহ, পরাজিয়া, পরাজিয়া। হ্যাঁ, পরাজীয় এরকম হওয়ার কথা, পরাজীয়, একদম ঠিক। কিন্তু এখানে একটা, এটা বিশিষ্ট রূপ একটা, এখানে একটা তকার এক্সট্রা আসে, পরাজিত্য, যদিও তকার এখানে ছিল না, কিন্তু এখানে একটা তকারের হয় এক্সট্রা, এটা বিশিষ্ট রূপ। তাহলে স্যার এটা আচ্ছা, স্পেলিংটা কি হবে? পরাজিত মানে তয় জফলা হবে? হ্যাঁ, তয় জফলা। জি না ধরে তখন আপনাকে জিত এরকম ধরতে হবে, জিত এক্সট্রা এখানে একটা তকার হয়। আচ্ছা। আচ্ছা, জ্ঞা ধাতু, জ্ঞা ধাতু বলুন কি হবে? জ্ঞা, জ্ঞা ধাতুর অর্থ হচ্ছে জানাতি, হ্যাঁ। মানে জানা অর্থে জ্ঞা ধাতু। আর তার আগে যদি বি লাগাই তাহলে কি রূপ হবে, আর শুধু জ্ঞা ধাতুর কি রূপ হবে? জ্ঞা ধাতুর ক্ষেত্রে জ্ঞাত্যা হয়, হুম, আর বি লাগালে বি, বি স্যার একদম বি, সোজা, বি বি লাগালে একদম সোজা। শুনতে পেলাম না, জ্ঞা ধাতু হচ্ছে জ্ঞাতোয়া, আর বি লাগালে কি বললেন? স্যার হ্যাঁ জ্ঞাত্যা। আচ্ছা, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে হয়তো। একটা শুনতে পেলাম, জ্ঞা ধাতু হচ্ছে জ্ঞাতোয়া, আর বি লাগালে বি জ্ঞা, তারপরে হ্যাঁ এবার কি হবে? জ্ঞাত্যা, আর বি, হ্যাঁ, বি জ্ঞায়া, বি, বি একদম ঠিক, জ্ঞায়া। একদম ঠিক, একদম ঠিক, বিজ্ঞায়। আচ্ছা, এবার দুটো বাক্য বলুন। বিজ্ঞায়। হুম, স্যার একটু বাংলায় যদি বলে দিতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা, আহ, সে সংস্কৃত জেনে, সংস্কৃত জেনে আনন্দিত হলো, বা আনন্দ করছে, সে সংস্কৃত জেনে আনন্দ করছে। সহ সংস্কৃতম হুম, জ্ঞাত্যা হ্যাঁ, কি আনন্দম বললেন? জ্ঞাত্বা। করোতি। সহ হ্যাঁ, হুম, জ্ঞাত্বা, হুম, সহ সংস্কৃতম জ্ঞাত্বা আনন্দম হ্যাঁ, করোতি। বাহ। এবার যদি বলি একই, কিন্তু বি উপসর্গ লাগাবো, সে সংস্কৃত জেনে, বি লাগালে এখানে অর্থ চেঞ্জ হয় না, কোথাও কোথাও চেঞ্জ হয়, যেমন আমরা প্রহার, আহার, সংহার, বিহার এখানে দেখলাম, কিন্তু নমতি, প্রণমতি দুটোর অর্থ একই। সামান্য হ্যাঁ। ইতস্তত ভেদ, অর্থ একই, এখানেও অর্থ একই, তাহলে বি লাগালেও অর্থ একই থাকে, তাহলে বলুন কি হবে? সহ সংস্কৃতম হুম, বিজ্ঞায় হুম, হুম, আনন্দম করোতি। করতি। আর একটু আগে আপনি যেটা বললেন, সেখানে কিন্তু উপসর্গ লাগালে একদম সম্পূর্ণ মানে বিপরীত কি? অর্থ হয়ে যায়। হ্যাঁ। যেমন জি ধাতু, জি ধাতু হচ্ছে কি হবে? জি ধাতু জিত্বা, মানে জিতওয়া। জয় করে। হ্যাঁ। এখানে এখানে যদি আমি পরা লাগাই তাহলে আবার পরাজিত্য, মানে পরাজয় করে, উল্টো অর্থ হয়ে গেল। হ্যাঁ। আবার যদি বি লাগাই তাহলে বিজিত্য, মানে বিজয় করে। হ্যাঁ, তাহলে এক বিজয় পরাজয় হচ্ছে, উপসর্গ লাগাচ্ছি অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম হয়। হ্যাঁ হুম, স্যার।
ওকে, তাহলে আশা করি তোয়া প্রত্যয় এবং লিয়প প্রত্যয় সবাই শিখতে পেরেছেন। তোয়া প্রত্যয় আগের দিন শিখেছিলাম, আর আজকে লিয়পটা শিখলাম। দুটো যেহেতু আলাদা কোনো প্রত্যয় নাই, একটা শিখলেই হয়ে যায়। তারপরে আর একটা শুধু জাস্ট এইটুকুই মাত্র জানতে হবে যে শুদ্ধ ধাতু থাকলে তোয়া, আর ধাতুর আগে উপসর্গ থাকলে লিয়প, ব্যাস এইটুকুই, আর কিছু নেই। হুম। এবার আমি কিছু হোমওয়ার্ক দেব, আমি ধাতু বলে দেব, আমি 5টা ধাতু বলে দেবো, শুদ্ধ ধাতু, এবং তার সাথে উপসর্গ লাগালে কি এমন হয় বলে দেবো। আপনারা সেটা হচ্ছে তোয়া লাগিয়ে একবার একটা বাক্য করবেন, আর হচ্ছে লিয়ব লাগিয়ে বাক্য করবেন। তো দুটো আলাদা বাক্য করার দরকার নেই, একটা বাক্যে তোয়া লিখে তারপরে অবলিক দিয়ে আবার হচ্ছে উপসর্গ লাগিয়ে যে রূপটা হয় সেটা লাগিয়ে করবেন। যেমন হচ্ছে রাম বিদ্যালয়ে গিয়ে পড়ছে, রামহ তাহলে আমি দিয়ে দেবো গম, আর হচ্ছে আগম, বা গম আর হচ্ছে সঙ্গম, বা আগম, যাই কিছু একটা দিয়ে দিই। যদি দুটো অর্থ চেঞ্জ হয় তাহলে দুটো আলাদা বাক্য করবেন, আর একই অর্থ থাকলে বাক্য চেঞ্জ করার দরকার নেই। যেমন নম আর প্রণম, তাহলে রামঃ শিক্ষকম নত্বা বিদ্যালয়ম গচ্ছতি বা গৃহম আগচ্ছতি, এই একই বাক্যে নত্বার পাশে অবলিক দিয়ে প্রণম্য লিখে দিলে হয়ে গেল, ডবল বাক্য লিখতে হচ্ছে না। কিন্তু দেখা গেল যখন গম ধাতু দিচ্ছি, তাহলে গত্বা মানে এক আর আগত্য মানে এক, একটা হচ্ছে যে, আরেকটার মানে এসে, তখন তো দুটো আলাদা বাক্য লিখতে হবে। রামঃ বিদ্যালয়ম গত্বা পঠতি, আর রামঃ গৃহম আগত্য ক্রীডতি। হ্যাঁ, তখন দুটো আলাদা আলাদা লিখবেন। হোমওয়ার্ক বিষয়ে বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমি এরকম 5টা ধাতু দিয়ে দেবো, চেষ্টা করবেন করতে পারেন কিনা। বেশ, তাহলে আমাদের তোয়া লিয়াপটা মোটামুটি এটা এখানেই শেষ হলো। এবার আমরা একটু কথোপকথন পড়ার চেষ্টা করি, যে সংস্কৃত পড়তে পারছি কিনা, কথোপকথন একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথমটা হচ্ছে অঙ্কনা মহোদয়া পড়ুন। হ্যাঁ, দুজন বন্ধুর মধ্যে কথাবার্তা হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে পড়ে মানে বলবেন। পড়ুন আপনি প্রথম কথাবার্তাটা। হ্যাঁ স্যার, হেডিংটা পড়তে লাগবেন তো? হ্যাঁ, Sorry, প্রথম থেকেই পড়ে আসুন। আচ্ছা। प्रथमः पाठः वार्तालापः खण्ड अ হুম मित्रस्य परिचयः হুম सरो सरोवरः नमो হুম। नमः भवतः किं नाम अस्ति? হ্যাঁ, লাইন বাই মানে লাইন কথা বলবো? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। মানে প্রথমে সম্বোধন করছে নমস্কার বলে, তারপর বলছে ভবতঃ হুম মানে আপনার কি কি হুম নাম, তখন হুম विवाह विभावः मम হুম नाम विभवः अस्ति, মানে হুম। আমার নাম বিভব। হ্যাঁ। সরোবরः কিং তব প্রিয় বিষয়ः, মানে তোমার হুম প্রিয় বিষয় কোনটি? হুম। বিভবः, বলতে পারছি না এটা, বিভবः আহ, হ্যাঁ। সংস্কৃতম ইতি মম প্রিয় বিষয়ः, মানে হ্যাঁ। সংস্কৃত হচ্ছে আমার প্রিয় বিষয়। আচ্ছা। কোথায় গেল? হ্যাঁ, এখানে। সরোবরः ভবান কুত্র গচ্ছতি, মানে আপনি কোথায় যাচ্ছেন? বিভবः, একটা ফোন এসছে, এক সেকেন্ড একটু। আচ্ছা।
আচ্ছা, তাহলে যতদূর পড়েছিলেন তারপরে পড়ুন। হ্যাঁ স্যার হুম ভবান কুত্র, হ্যাঁ সরোবরः ভবান কুত্র হুম গচ্ছতি, মানে আপনি কোথায় হুম যাচ্ছেন। বিভবः হুম অহম জগদলপুরম গচ্ছামি, মানে আমি হুম জগদলপুরে যাচ্ছি। হুম সরোবরः কথম কথম কথম। কথম মানে কিভাবেও হয়, কেন হয়, কি জন্য এটাও হয়। তো এখানে কথম মানে হচ্ছে কি জন্য, কি জন্য। কেন হঠাৎ কেন যাচ্ছ, এই হচ্ছে ভাব। আচ্ছা আচ্ছা। আহ, সৌন্দর্যং হ্যাঁ দ্রষ্টুম গচ্ছামি। হ্যাঁ হ্যাঁ। বস্ত্র বস্ত্র বল, ওখানে জগদলপুরে বস্তর বলে একটা এলাকা আছে, সেই আচ্ছা বস্তরের সৌন্দর্য দেখতে যাচ্ছি। হ্যাঁ বাকিটা হ্যাঁ বুঝেছি। আচ্ছা বস্ত্র একটা জায়গা, হ্যাঁ মানে হ্যাঁ বস্ত্রের সৌন্দর্য দেখতে যাচ্ছি। হ্যাঁ সরোবরः বস্ত্রে বহূনি দর্শনীয়ানি স্থলানি সন্তি, মানে হুম, বস্ত্রে অনেকগুলি দর্শনীয় স্থান আছে। কিম হ্যাঁ দর্শনীয় স্থলম দ্রষ্টুম ইচ্ছাসি, মানে কোন হ্যাঁ দর্শনীয় স্থান দেখার ইচ্ছা রাখো। বিভবः হ্যাঁ। অহম তীর তীর্থ, হ্যাঁ না তীর তীরথগড়। তীরথগড় প্রপাতম দ্রষ্টুম হুম ইচ্ছামি, মানে হুম আমি তীরথগড় বলে কোনো জলপ্রপাত আছে সেটা দেখার ইচ্ছা রাখি। বাহ, ঠিক আছে, ওকে। এরপরে ক্লাসে, আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট জনের কাছে যাই। উম, চিত্রিতা মহোদয়া, পরেরটা পড়ুন। কাদের মধ্যে কথা হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে? কক্ষায়াম ছাত্রানাম হুম সম্ভাষণম, মানে মানে ছাত্রদের মধ্যে কক্ষে কথোপকথন। হ্যাঁ, ক্লাসরুমে ছাত্রদের মধ্যে কথোপকথন। ওকে। হ্যাঁ, বসিমহ নদীম হ্যাঁ ত্বম কিম করোষি, মানে হ্যাঁ নদী বলে একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছে তুমি কি করছো। হ্যাঁ নদীমহ অহম সংস্কৃতম পঠামি, হ্যাঁ নদীম বলছে যে আমি সংস্কৃত পড়ছি। হ্যাঁ। বসিমহ হ্য স্বয়ংকালে ভবান ह्यः নয়, কুত্র স্বাহা। স্বাহা, স্ব এটা হচ্ছে হ্যাঁ স্বাহা। হ্যাঁ स्वः সায়ংকালে ভবানः কুত্র মিলিষ্যতি, মানে হুম আগামীকাল আহ, স- হুম। কখন আমরা দেখা করব, মানে মিলবো। সায়ংকালে মানে? সায়ংকালে মানে সন্ধ্যাবেলা। হ্যাঁ, আগামীকাল সন্ধেবেলা তুমি কখন কোথায় দেখা আমার সাথে দেখা করবে বা মিলবে, এরকম করবে। হচ্ছে ব্যাপার। হুম হ্যাঁ, নদীম স্ব সায়ংকালে অহম স্বগৃহে মিলিষ্যামি, মানে হুম আমরা কালকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতেই দেখা করব। হুম তারপরে বসিমহ নদীম হুম ভবান সত্যম বদতি কিম, মানে হচ্ছে হুম। নদীমকে বলছে যে আহ, আমাদের সত্যম বদতি কিম, মানে সত্য কি বলবো না, না না, কি বলছে সত্যকে কি নদীম বলবো। ভাবান? না না, কি বলছে নদীম ভাবান সত্যম বদতি কিম, তুমি কি সত্যি কথা বলছো? ওই যে কিম মানে কি, কিম মানে হচ্ছে প্রশ্ন করা। সত্যম বদতি মানে সত্য বলছে, আর কিম লাগিয়ে দিলে সত্যম বদতি কিম, তুমি কি সত্য বলছো, তুমি কি এটা সত্যি কথা আহ, বললে, এইরকম হচ্ছে অর্থ। নদীমহ ভবান হুম যশপুরম গমিষ্যতি হুম হুম পরশ্বः হুম পরশ্বः আগমিষ্যতি, মানে হুম বলছে যে আহ, ওই যশপুর যাব হুম। এবং তারপর সেখান থেকে ফিরবো। হ্যাঁ, বলছে ভবান বসিমহ যশপুরম গমিষ্যতি, তুমি তো যশপুর যাবে এবং পরশু আসবে, তাহলে কালকে আমরা কি করে দেখা করবো, এরকম আর কি ভাবটা। বেশ, তারপরে? বসিমহ অহম তু বৃষ্যতঃ, মানে আমি খুব বিস্মৃতঃ। বিস্মিত হচ্ছি, বিস্মৃতঃ। বিস্মিতঃ। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি খুব বিস্মৃতঃ মানে? অবাক হচ্ছি। বিস্মৃত মানে হচ্ছে অবাক মানে সংস্কৃতে আমি ভুলে গেছি। বিস্মৃতঃ। ও আচ্ছা। স্মৃতঃ মানে
তাকে আমি মনে করে আছি, স্মৃতঃ। আর বিস্মৃত মানে বিস্মরণ করা, ভুলে যাওয়া। আচ্ছা, আমি তো তো ভুলে আমি গেছিলাম, ভুলে ঠিক গেছি, ঠিক আমি তো মানে, ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ। ভাবটা, হ্যাঁ। তারপরে নীরজः হুম কিশনः অদ্য মম গৃহম আগচ্ছতু, মানে কিশন বলে কোনো ব্যক্তির নাম, আজকে হুম আমার বাড়িতে এসো। হুম সম্যক হুম পঠিষ্যাবহ, মানে হুম সেখানে সামনাসামনি পড়বো না একসাথে পড়বো এটা? সম্যক মানে সম্যক, হচ্ছে ভালোভাবে, সম্যক মানে আচ্ছা, ভালোভাবে। ভালোভাবে আমরা পড়াশোনা করব। কিশনः হ্যাঁ, ভবন্ত মম গৃহম আগচ্ছন্তু, মানে আমার গৃহেও বাড়িতেও আপনারা আসতে পারেন। না, সর্বে নীরজ মিলিত্বা, কৃষাণ, নীরজ কিষানকে রাখলো যে আমাদের বাড়িতে এসো, ভালো করে পড়বো। আর তখন কিষান বলছে, না না, আমি তোমার বাড়িতে কেন যাবো, ভবন্তঃ, তোমরা আমার বাড়িতে এসো, না সবাই মিলে খেলা করবো, তাই বলছে। পড়ুন লাস্টের লাইনটা আবার। ভবন্তঃ মম হুম গৃহম আগচ্ছন্তু, মানে আপনারা হুম আমার বাড়িতে আসুন। সর্বেহ হুম মিলিত্বা হুম। ক্রীড়ামঃ, মানে সবাই মিলে আমরা খেলা করব। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে বলতে হবে, যদি আপনি না বলতে পারেন তাহলে সামনাসামনি থাকলে উঠবোস করতে হতো, এখন তো সামনাসামনি নেই, তাহলে কিছু সাজা দেওয়া যাচ্ছে না। এই পদটা কিভাবে তৈরি হয়েছে, হ্যাঁ, এই পদটা বিষয়ে বলতে হবে। ওই পদটা শুদ্ধ ধাতু সঙ্গে তোয়া যোগ করে। হ্যাঁ, মানে এই যেটা আমরা শিখলাম সেটার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আছে, সেটা কি ধরতে পারছেন, এটা হচ্ছে বলার হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সার্ভে স্যার। মিলিত্বা ক্রীডিষ্যামः, সবাই মিলে খেলবো। এখানে মেলা একটা হচ্ছে ক্রিয়া, আর খেলা করা একটা ক্রিয়া। ক্রিয়া, তারপরে তাহলে খেলা একটা ক্রিয়া। সেই জন্য মিল ধাতু, তার সাথে হর্ষই, তার সাথে তোয়া, মিলিত্বা। এখানে যদি সম মিল থাকতো তাহলে কি রূপ হতো, মিলের আগে যদি আহ, সম উপসর্গ থাকতো, সম্মিল, সম্মিল্য। হ্যাঁ তখন হতো সম্মিল্য, সম্মিলিত্ব তখন হতো না, তখন হতো সম্মিল্য। ঠিক, ওকে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট জনের কাছে যাই। দীপান্বিতা মহোদয়া। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি পড়ুন পরের কথোপকথন। গুরুः গুরু শিষ্যयोः संवादः। হুম হুম গুরুः भवतः किं नाम আগে মানেটা अस्ति। বলুন, হ্যাঁ, মানেটা বলুন, গুরু শিষ্যয়োঃ সংবাদ মানে। তো গুরু শিষ্যের মধ্যে মানে কথোপকথন হচ্ছে, গুরু শিষ্য সংবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুরুः বলছেন ভবতः কিম নাম अस्ति, মানে হুম। তোমার আপনার নাম কি। না, ভবতঃ শিষ্যः, মানে, ভবতঃ মানে আমরা আপনার বলি, কিন্তু আপনার নাও হতে পারে। এখানে গুরু শিষ্যকে বলছে, তাহলে সে কি বলবে আপনার, সে তো বলবে তোমার। তা আমরা ভবতঃ, এটা আমরা সম্মানের জন্য বয়স্কদের ব্যবহার করি, আর এমনি বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, কিন্তু এটা বাংলাতে যেমন ভাবে হয় সেইভাবে বলতে হবে। বাংলাতে কেউ, আমরা কি শিষ্যকে বলে আচ্ছা আপনার নাম কি, এরকম তো বলি না, তোমার নাম কি, এরকম আর কি। তোমার নাম কি। তখন হ্যাঁ শিষ্যः মহোদয় মহোদয় মম নাম সঞ্জীবः अस्ति। হ্যাঁ মহোদয়, আমার নাম সঞ্জীব। হ্যাঁ গুরুः ভবান কুতः আগচ্ছতি, হ্যাঁ মানে তুমি কোথা থেকে আসছো। হ্যাঁ, এটা জানতে হবে। কুতহ, এই দুটো জিনিস আছে, একটা হচ্ছে তস মানে তহ, আর একটা হচ্ছে ত্র। হ্যাঁ, এই জিনিসটা এখনো শেখানো হয়নি, তো এখানে আমাদের এখানে এসছে যখন একটু আলোচনা করে নিই। দুটো জিনিস, একটা হচ্ছে তহ আর একটা হচ্ছে ত্র। তহা মানে থেকে, আর ত্র মানে সেখানেতে। যেমন আমরা যদি বলি কুতহ, তার মানে কোথা থেকে, কিন্তু যদি বলি কুত্র, তার মানে কোথাতে বা কোথায়, এরকম হবে। সপ্তমী অর্থ বোঝাতে ত্র হয়, ওটা ত্রল প্রত্যয়। আর এখানে তসিল বা তস প্রত্যয়। তো যাই হোক, অসুবিধা নেই, মনে রাখবেন তহ, এরকম তহা যোগ হলে মানে সেখান থেকে। যদি আমি বলি অহম বিদ্যালয়ে তহা আগচ্ছামি, তার মানে কি আমি বিদ্যালয় থেকে আসছি। আমি বলতে পারি পঞ্চমী বিভক্তি, বলতে পারি অহম বিদ্যালয়াৎ আগচ্ছামি, কিন্তু পঞ্চমীর জায়গায় এই আরেকটা আমাদের সোজা জিনিস, আমার হয়তো বিভক্তি রূপ মনে নেই, তাহলে আমি সংক্ষেপে তহা লাগিয়ে দেবো। তহা লাগিয়ে দেওয়া মানে হচ্ছে সেখান থেকে, পঞ্চমী বোঝাতে। তাহলে হচ্ছে দীপান্বিতা মহোদয়া বলুন, আমি আমি হচ্ছে মন্দির থেকে বাড়ি আসছি, কি হবে? আহম মন্দির থেকে বাড়ি আসছি। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার হবে অহম মন্দিরতः আগচ্ছতি। একদম ঠিক,
একদম, অহম হলে আগচ্ছামি। আগচ্ছামি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে অহম মন্দিরাত আগচ্ছামি, এটা তো আমরা জানতাম, সবাই জানে পঞ্চমী থেকে বলতে পঞ্চমী মন্দিরাত। কিন্তু হ্যাঁ, আরেকটা এরকম হতে পারে সোজা তহ, অহম মন্দিরতঃ আগচ্ছামি। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তারপর এরপরে শিষ্য হচ্ছে, হ্যাঁ বলুন। শিষ্যः अहं রায়পুর নগরাৎ আগচ্ছামি। আমি হ্যাঁ, রায়পুর নগর থেকে আসছি, মানে এখানে ওই সপ্তমী বিভক্তি ব্যবহার হয়েছে। হ্যাঁ, গুরুः তব পিতুः কিম নাম अस्ति। গুরু হুম, জিজ্ঞেস করছেন তোমার বাবার নাম কি। হ্যাঁ। স্যার এখানে পিতুঃ মানে ওটা বোধহয় ধাতু রূপটা ওরকম হচ্ছে, এই জন্য হয়েছে। না, ধাতুরূপটা নয়, এটা হচ্ছে যেমন রাম শব্দর ষষ্ঠীর একবচন হয় রামস্য, মানে রামের, সেরকম পিতৃ শব্দ সেটা একটা আলাদা শব্দ, সেটা রাম শব্দের মতো চলে না, সেটা একটা অন্যরকম শব্দ, তার ষষ্ঠীর একবচনে হয় পিতুহু। পিতস্য এরকম হয় না, সেটা হয় পিতুহু, হ্যাঁ, শব্দরূপ। তার মানে পিতার। হ্যাঁ, শব্দরূপটা একটু আলাদা, এটা মুখস্থ না করলে তো পারা যাবে না। পিতা হ্যাঁ, পিতরৌ পিতরহ এরকম হয়, তার ষষ্ঠীর একবচনে পিতুহু। আচ্ছা। শিষ্যः মহোদয় মম পিতুः নাম মহেন্দ্রः अस्ति। মহোদয়, আমার হুম, বাবার নাম মহেন্দ্র। হুম, গুরুः ত্বম কস্যাং কক্ষায়াং পঠসি। হুম। তুমি কোন ক্লাসে পড়ো জিজ্ঞেস করছে, তুমি কোন একদম, ক্লাসে পড়ো। একদম ঠিক। এটা কক্সায়াম, এখানে কি বিভক্তি বলুন তো? কক্সায়াম। কক্ষায়াম স্যার দ্বিতীয়া বিভক্তি হয়েছে। না, বাংলাতে মানে ভাবলেও তো বলা যেতে পারে তুমি কোন হ্যাঁ, ক্লাসেতে পড়ো, তে এতে আছে, তাহলে কোন কোন বিভক্তি হবে? ক্লাসেতে, নদীতে, আকাশেতে, বনেতে, এটা এরকম হলে কোন বিভক্তি? সপ্তমী। হ্যাঁ, সপ্তমী। তাহলে এবার কোন শব্দের মতো চলেছে এটা? কক্ষাহ মানে এটা হচ্ছে রাম, রাম শব্দের মতো। তাহলে রাম শব্দের সপ্তমী রেখে বচন তো রামে হয়, এখানে তো কক্সায়াম আছে। বুঝতে পারছি না স্যার। সপ্তমী হবে বললেন, একদম ঠিক। এখন আমার প্রশ্ন, এটা কোন শব্দের মতো চলবে? ভাবুন তো, কোন এরকম শব্দ আপনার পড়া আছে যেটা সপ্তমী রেখবচনে এরকম কক্সায়াম ইয়াম যোগ হয়েছে? লতায়াম, হ্যাঁ। হয়েছে। তাহলে এখানে মূল শব্দটা কি? স্যার মূল শব্দ তাহলে কক্ষা। এখানে মূল শব্দ হচ্ছে কক্ষা, তার তার সপ্তমী রেখবচন হচ্ছে কক্ষায়াম। বুঝতে পারলেন? হ্যাঁ, ওকে, ঠিক আছে। শিষ্যः আচ্ছা। আহম হুম। अहं दशम दशमभां कक्षायां पठामि। দশম্যাম। दशमभां দশম্যাম। कक्षायां হুম, पठामि। হুম। আমি দশম ক্লাসে পড়ি। হ্যাঁ, স্যার আম যেটা প্রথমে আছে এইটার মানে কি? এই যে আমি কক্ষায়াম পঠামি, কক্ষায়াম, ওখানে আমি জানি এটা কোন বিভক্তি অন্ত, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি অন্ত। তো হ্যাঁ, এই কক্ষায়াম কোন ক্লাস? দশমী কক্ষা। তার বিশেষণ হচ্ছে দশমী। এবার দশমী শব্দ নদী শব্দের মতো, তাহলে বিশেষ্য বিশেষণ, কক্ষা হচ্ছে বিশেষ্য আর দশমী হচ্ছে বিশেষণ। তাহলে কক্ষায়াম, এখানে যেহেতু আমরা সপ্তমী করেছি, তাহলে দশমীটাতেও সপ্তমী করতে হবে। তাহলে যেমন কক্ষা শব্দের সপ্তমীর একবচনে কক্ষায়াম হয়, সেরকম দশমী শব্দের সপ্তমীর একবচনে দশম্যাম। যেমন নদী শব্দ, নদী শব্দের সপ্তমীর একবচনে নদ্যাম, সেরকম দশম্যাম কক্ষায়াম। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। স্যার না ওইটা বলছিলাম না, আমি বলছিলাম যে তার হ্যাঁ, আগে যেটা হচ্ছে আম আম। আম, আচ্ছা আচ্ছা। আম, এটা হচ্ছে একটা অব্যয় পদ। হ্যাঁ, আমের অর্থ হচ্ছে হ্যাঁ। আচ্ছা, আমের অর্থ হচ্ছে হ্যাঁ, তো যা কিছু বললে স্বীকার করে নেওয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক। আম, আম মানে হচ্ছে হ্যাঁ, ওই হ্যাঁ বোঝাতে আম বলতে হয়, এটা হচ্ছে একটা অব্যয় পদ, এটার কোনো চেঞ্জ হয় না, লিঙ্গ বিভক্তি কিছু হয় না, আম মানে হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। স্যার এই লেখাগুলো আমাদের একটু হোয়াটসঅ্যাপে গ্রুপে যদি শেয়ার করে দিতেন তাহলে আমরা একটু প্র্যাকটিস করতে আচ্ছা, পারি। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, যতগুলো অভ্যেস হচ্ছে বাকিগুলো আপনারা নিজেরা অভ্যেস করবেন, হ্যাঁ পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আরেকটা আচ্ছা, কথা বলবো, আমি হোমওয়ার্কটা পাঠিয়েছিলাম, ওটা বোধহয় আপনি দেখেছেন কিনা বুঝতে পারছি না। হ্যাঁ আমি তো হোমওয়ার্ক দেখে তো রিপ্লাই করলাম, তাহলে আপনাকে রিপ্লাই, আরেকজন কে আছে তারও রিপ্লাই করা হয়নি, আমি তো কয়েকটা রিপ্লাই করলাম, তাহলে হয়তো ওগুলো খেয়াল পড়েনি। ঠিক আছে, আমি দেখবো। হুম।
আচ্ছা, এরপরে হচ্ছে সৌমিলি মহোদয়া। হ্যাঁ স্যার। উদ্যানে হুম। উদ্যানে বার্তালাপः মানে হুম। উদ্যানে কথাবার্তা চলছে। উদ্যান রণধীর উদ্যান তো সংস্কৃত শব্দ হলো, বাংলায় বলুন ঠিক করে, বাংলায়। মাঠেতে বাগানে। কথাবার্তা উদ্যান মানে হচ্ছে বাগান, বাগানে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ। বাগানে কথাবার্তা চলছে। হ্যাঁ। রণধীরः রণধীরः রণবীর ত্বম কুত্র গচ্ছসি? হুম। রণবীর তুমি কোথায় যাচ্ছ? এই যে কুত্র, রা- একটু আগে আমরা বললাম কুত্র, একটা হচ্ছে কুতাহা, তহা যোগ করলে মানে হচ্ছে কোথা থেকে, আর এই যে ত্র যোগ করলে মানে কোথাতে, এটাও অব্যয় পদ। কুতাহা যেমন অব্যয়, এটাও হচ্ছে অব্যয়, কুত্র। তাহলে এটা এটা কিন্তু ওই রাম শব্দের মতো চালালে হবে না, এটা একটা অব্যয় পদ, যেটা কি হয়েছে, ত্র ত্র এখানে যুক্ত হয়েছে, ত্রা যুক্ত হয়ে যে পদটা তৈরি হয়েছে এটা একটা অব্যয় পদ হয়ে গেছে, এটা কোনো শব্দের মতো চলবে না আর। এর অর্থ হচ্ছে কোথাতে। ঠিক আছে, তারপরে। রণবীরः অহম উদ্যানম প্রতি গচ্ছামি মানে হুম। আমি বাগানেতে যাচ্ছি। হুম। স্যার প্রতি মানে এখানে কি? বাগানের দিকে, বাগানের প্রতি যাচ্ছি, মানে কি বাগানের দিকে যাচ্ছি। আহ, রণধীরः কিমর্থম কি জন্য? হুম। রণবীরः ভ্রমণার্থম মানে হুম। ভ্রমণ করার জন্য। হুম। রণধীরः প্রাতঃকালে ভ্রমণম মह्यं प्रातःकाले भ्रमणं मह्यम् হুম। अपि रोचते মানে হুম। সকালবেলা ভ্রমণ করা আহ, হুম। ভালো। মহ্যম, মহ্যম মানে অস্মাৎ শব্দ, আমারও, আমারও অনেক ভালো লাগে, মহ্যম অপি রোচতে মানে আমারও অনেক রুচিকর, আমার অনেক ভালো লাগে। হুম। ও, রণবীরः ত্রয়ি ভবান চলতু মানে হ্যাঁ। চলো চলো আমরা যাই। তর্হি মানে কি? আহ স্যার জানি না এটা। ত্রয়ি তর্হি মানে তাহলে। ও তর্হি, তাহলে ও কি আমরা বললো কিসের জন্য যাচ্ছ, বলছে আমি ভ্রমণ করার জন্য যাচ্ছি, তখন ও বলছে হ্যাঁ সকালবেলা ভ্রমণ আমারও খুব ভালো লাগে, তখন ও বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমিও চলো, এই হচ্ছে বলছে, তাহলে তুমিও আমার সাথে চলো, এরকম হচ্ছে ব্যাপার। তর্হি ভবান চলো, তো তরি তুমি চলো আমার সাথে। আচ্ছা। তারপরে। রণধীরः বার্ধম অহমপি চলামি হুম। মানে অহমপি চলামি মানে আমরাও যাব। আমরাও নয়, আমি অহম মানে তো আমি, অহমপি চলাম, এবার ঠিক আছে তাহলে আমরাও আমিও, যাব। আমিও আমিও যাচ্ছি চলো, এরকম। বাঢম মানে হচ্ছে আগে আমরা পড়লাম আম, আম মানে হ্যাঁ, বাঢম মানেও হ্যাঁ মানে স্বীকার করা, তো কেউ যেটা বলে সেটা যদি আমরা স্বীকার করতে চাই যে তুমি খেয়েছো, আম মানে হ্যাঁ, বাঢম হ্যাঁ ঠিক ঠিক খেয়েছি, এই যে স্বীকার করা অর্থে আমও বলতে পারি বাঢমও বলতে পারি। হুম। বাডম ঠিক অর্থ আছে। সম্যক এও বলা যেতে পারে, হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ আমিও যাব এই অর্থে। বাডম এটাও একটা অব্যয়। হুম, আচ্ছা, পর্যাবরণের, পর্যাবরণস্য রক্ষণম। আহ আচ্ছা, সঞ্জয় মহোদয় যদি বলতে পারেন তাহলে অন হন, না হলে সমস্যা নেই। হ্যাঁ স্যার, বলতে পারবো স্যার এখন। হ্যাঁ তাহলে চেষ্টা করুন। পর্যাবরণস্য হুম। রক্ষণম। হুম। পূজা ভো প্রিয়ে মানেটা বলুন, পর্যাবরণস্য রক্ষণম মানে। আহ, এটা স্যার রক্ষা করতে বলছে। না, এখন বলে পর্যাবরণের রক্ষা করা এই বিষয়ে কথোপকথন চলছে। হ্যাঁ হ্যাঁ, হুম। পর্যাবরণের রক্ষা করা। হুম। পূজা পূজা ভো প্রিয়ে ত্বং কিম পশ্যসি হুম। হে প্রিয়, হুম। তুমি কি দেখছো? হ্যাঁ। প্রিয়া এতান
বৃক্ষান পশ্যামি। আমি হুম, এই এ, গাছগুলোকে দেখছি। পূজা বেশ। তারপরে এতান বৃক্ষান কে আরো পিতবন্তঃ। হুম, এই বৃক্ষগুলো গাছগুলো কে রোপণ করেছে? হ্যাঁ, কারা রোপণ করেছে? হুম, প্রিয়া অস্মাকং পূর্বয়া না অস্মাকং পূর্বজাহ হুম, আরোপিতবন্ত। হুম। স্যার পূর্বজা, এটা তো কি হবে স্যার? পূর্বজা মানে আমাদের পূর্বজ। পূর্বজ বলতে কি আমাদের বাপ ঠাকুর আগে, দাদা পূর্বজ ওদেরকেই তো পূর্বজ আচ্ছা, বলি। হ্যাঁ হ্যাঁ, হুম, পূর্বপুরুষ থেকে হুম। আমাদের আমাদের যা আহ, পূর্বজা পূর্বে হলো স্যার। যারা জাত, হুম, পূর্বে যারা জাত তাদের বলা হয় পূর্বজ। তাহলে এখানে আমরা বাংলাতে বলতে পারি আমাদের পূর্বপুরুষরা, এটা বলতে পারি। তাহলে আমাদের পূর্বপুরুষরা এগুলো হুম, রোপণ করেছে। হুম, পূজা অস্মাকম ওপি কর্তব্যম হুম, ততে। হুম। বয়ম ওপি ওটার পাদবান। মানেটা বলুন। পূজা বলছে অস্মাকম ওপি কর্তব্যম বর্ততে। হুম, আমার হুম। আহ, আহ, আমার কর্তব্য হচ্ছে এটি স্যার। না, না, अस्माकमपि কর্তব্যম বর্ততে, আমাদেরও কর্তব্য আছে। পূর্বপুরুষরা রোপণ করেছে সেটা তো ঠিকই, কিন্তু আমাদেরও কর্তব্য, কি কর্তব্য সেটা পরে বলছে। আমাদেরও কর্তব্য আছে। হুম। বয়ম ওপি পাদপান রোপয়াম। রূপয়ামহ বিসর্গটা ওঠেনি। বয়মপি পাদপান রূপয়ামহ अस्माकमपि কর্তব্যম মধ্যে আমাদেরও হচ্ছে কর্তব্য রয়েছে। বয়মপি পাদপান রূপয়ামহ, পাদপ মানে হচ্ছে বৃক্ষ, তাহলে কি মানে দাঁড়ালো? আমাদেরও গাছ বৃক্ষ রোপণ করা। আমাদেরও বৃক্ষ বয়মপি রোপণ করা। পাদপান হুম, রূপয়ামহ, আমরাও গাছ রোপণ করব, আমাদেরও কর্তব্য আছে। শুধু পূর্বপুরুষরা রোপণ করেছে সেটা নয়, আমাদেরও কর্তব্য আছে, আমরাও গাছ রোপণ করব। তারপরে হুম। প্রিয়া তম হুম, সত্যম কথয়সি। হুম, তুমি হুম, সত্যি কথাই বলছো। হুম, পূজা কিম তং ফলানি খাদিতুম ইচ্ছসি। তুমি হুম। কি ফল খেতে ইচ্ছে করছো? কিম ত্বম ফলানি খাদিতুম ইচ্ছসি, তুমি কি ফল খেতে ইচ্ছা করছো? আচ্ছা আচ্ছা। তারপরে প্রিয়া আম, হ্যাঁ। আমর তো স্যার হ্যাঁ বলছেন না স্যার? হ্যাঁ, আম মানে হ্যাঁ। পূজা তর্হি ত্বম ওপি একং পাদপম আরোপ আরোপয়। হুম। তর্হিও তো কি স্যার? তাহলে একটু আগেই তো এসেছিল তরি মানে তাহলে। ও জিজ্ঞেস করলো তুমি কি ফল খেতে চাও, বললো হ্যাঁ। বলছে তাহলে তাহলে কি করতে হবে? তাহলে ত্বমপি একম পাদপম আরোপয়া মানে তুমি একটি পাদপম তো স্যার তো বৃক্ষ। হুম। তুমি তাহলে তুমিও তুমিও একটি বৃক্ষ রোপণ করো। হ্যাঁ, গুড, তুমিও একটি বৃক্ষ রোপণ করো, এই হচ্ছে অর্থ। বেশ, ঠিক আছে। আর আপনাদের ওখানে সব ঠিক আছে তো? না স্যার, ঠিক নেই, অনেক ঝামেলা চলতেছে স্যার। কখন কি ও, হয় বুঝতে না। আর এখানে মনে হয় সাবধানে থাকুন। বছর দেখতেছি স্যার, হয়তো হিন্দুরা 6-7 বছর ঐতিহ্য, বেশি টিকলে 7 বছর এরকম টিকতে পারে। ভগবান যদি কৃপা করে আর কি। অবস্থা ভালো ও, না। সমস্যা কি যে হবে। হুম, ঠিক আছে, আর সাবধানে থাকুন, এই ছাড়া তো আর কিছু বলতে পারবো না এখান থেকে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে এই হলো।
আমরা এই বাকি আজকে আমরা তাহলে কটা পড়লাম? আজকে আমরা 5টা পড়লাম। এই 6 থেকে পরের দিন দেখবো। আর যদি নতুন কিছু দেখবো, যদি আপনারা পড়ে আসতে পারেন, এই পিডিএফটা আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারাও এটা পড়ে অর্থ বোঝার চেষ্টা করবেন। যদি কোথাও আটকে যায় তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, স্যার এই জায়গাটা পড়ছিলাম, এটার কি অর্থ বুঝতে পারিনি। আমরা তো 5টা পড়েই নিয়েছি, আর 5টা রয়েছে এখানে। তো এই 5টা বাড়ি থেকে পড়ার জন্য হোমওয়ার্ক রইলো, পড়বেন। যদি না বুঝতে পারেন ফোন করবেন, জিজ্ঞেস করবেন। তাহলে হলো দুটো কাজ, একটা হচ্ছে আমরা লিয়াপ প্রত্যয় কিছু দিচ্ছি ওগুলো, আর এই আমাদের অবশিষ্ট 5টা পড়তে হবে। ওকে, তাহলে এটা হলো। এবার আমরা একটা গল্প শুনি। গল্পটা শুনে দেখি বুঝতে পারি কিনা। আগের দিনের মতো একটা গল্প শুনি। सोनिक ऑफ टेप किट संस्कृत चैनल सदस्यतां प्राप्यत नूतन वीडियोस् द्रष्टुं घण्टाचिह्नं अधुना वयं यां कथा সবাই শব্দ শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। স্যার বেশ, ঠিক আছে। द्रक्ष्यामः तस्याः नाम मायिकः घटः। एकदा एकस्मिन् ग्रामे গল্পের নাম তাহলে কি? গল্পের নাম হচ্ছে ম্যাজিক পট, মানে মাইকাহা ঘটাহা। কোনো একটা ঘট, যেটা হচ্ছে ম্যাজিক্যাল একটা কোনো ঘট। ঘট মানে তো সবাই জানে, ম্যাজিক্যাল কোনো একটা ঘট, সেটা হচ্ছে। এবার কি বলছে দেখি। एकः घटः नाम मायिकः घटः। एकदा एकस्मिन् ग्रामे एकः कृषकः आसीत्। सः प्रतिदिनं स्वक्षेत्रं गत्वा कृषिकर्म करोति स्म। एकदा वर्षायाः पूर्वं बीजवपनार्थं सः स्वक्षेत्रं खनति स्म। तदा एकस्मिन् स्थाने सः एकं घटं प्राप्तवान्। सः घटं निष्कास्य चिन्तितवान्, अस्य कः उपयोगः भवति? सः तं घटं तत्रैव स्थापयित्वा स्वकार्यं पुनः अकरोत्। मध्याह्ने भोजनवेलायां सः स्वखनित्रीं घटे स्थापयित्वा भोजनम् अकरोत्। भोजनम् अनन्तरं सः अपश्यत् यत् घटे एकां न अपि तु 100 खनित्र्यः आसन्। सः आश्चर्यचकितः सन् अचिन्तयत्, का इयं माया? अहं तु एकाम् एव खनित्रीम् अस्थापयम्, कथमत्र 100 सन्ति? सः निश्चितवान् यत् अस्य कारणं निश्चयं घटस्य शक्तिः एव इति। सः घटात् सर्वाः खनित्र्यः निष्कास्य एकं पाषाणखण्डं घटे अक्षिपत्। किञ्चित् काल अनन्तरं यदा सः घटस्य अन्तः अपश्यत्, तत्र बहूनि पाषाणखण्डानि आसन्। सः ज्ञातवान् यत् घटः साधारणघटः न, अपि तु मायिकः घटः इति। सः घटं स्वगृहं नीत्वा तं रहस्यमये स्थाने सुरक्षितरूपेण स्थापितवान्। तद्दिनात् आरभ्य सः स्वदैनन्दिन उपयोगाय घटस्य शक्तेः प्रयोगं करोति स्म। यदि तस्यै वस्त्रस्य आवश्यकता स्यात् तर्हि खण्डं घटे अक्षिपत्। किञ्चित् कालानन्तरं दीर्घं वस्त्रं परिणमति। यदा सः बुभुक्षितः तर्हि घटे एकं फलं स्थापयति यत् 100 फलानि भवन्ति। एवं कृषकः शनैः क्षणैः धनिकः अभवत्। परन्तु सः कृषकः लोभी न आसीत्। स्वार्थाय सः कदापि घटस्य अन्याय्यं प्रयोगं न करोति स्म।
परन्तु कृषकस्य प्रतिवेशिनः कृषकस्य समृद्धिं दृष्ट्वा ईर्ष्यालवः जाताः। ते तस्य धनागमस्य रहस्यं ज्ञातुं प्रयत्नं कृतवन्तः। ते मिलित्वा तस्याम् एव रात्रौ कृषकस्य गृहं गतवन्तः। ते प्रतिवेशिनः कृषकस्य गृहात् बहिः स्थित्वा गवाक्षात् कृषकस्य कृत्यं दृष्टवन्तः। ते अपश्यन् यत् कृषकः एकस्मात् स्थानात् घटम् आनीय यदा चमसमितं दुग्धं घटे पातयति तद्घटं दुग्धेन पूर्णम् अभवत् इति। अधुना अवगच्छामः यत् कृषकः कथं धनिकः सञ्जातः इति ते निश्चितवन्तः। ते मायिकघटं चोरयितुम् एकस्यां रात्रौ कृषकस्य गृहं गुप्ततया प्राविशन् घटं च अचोरयन्। ते घटं स्वगृहं नीत्वा तस्य प्रयोगं कर्तुम् ऐच्छन्। पूर्वं ते घटस्य अन्तः किमपि अस्ति वा इति परीक्षां कृत्वा तदनन्तरं तस्य प्रयोगं कर्तुं निश्चितवन्तः। यदा घटस्य अन्तः एकः स्वहस्तं प्रवेश्य परीक्षितवान् तदा घटे तु किमपि न आसीत्। परन्तु यदा घटात् सः स्वहस्तं निष्कासितवान् सः भयभीतः आश्चर्यचकितः यतः तस्य 100 हस्ताः अभवन्। सः भीतः अभवत्। अन्यस्मिन् दिने यदा सः स्वगृहात् बहिः आगच्छत् अन्यग्रामवासिनः तं विचित्रं प्राणिनं राक्षसम् इति मत्वा तं पाषाणखण्डैः ताडयितुं प्रारब्धवन्तः। सः ग्रामात् निष्कासितः अपि। 100 हस्तयुतं प्रतिवेशिनं दृष्ट्वा कृषकः ज्ञातवान् यत् अनेन एव घटं चोरितम् इति। सः तस्मात् स्वघटं पुनः प्राप्तवान्। एवं कृषकः स्वघटं पुनः प्राप्तवान्। लोभी प्रतिवेशी च स्वदुष्कर्मणः दण्डम्। अस्याः कथायाः पाठः यत् कदापि लोभः न करणीयः इति। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দীপান্বিতা মহোদয়া, হ্যাঁ, বুঝতে পেরেছি। সৌমিলি মহোদয়া, হ্যাঁ স্যার। আচ্ছা কি বুঝলেন অঙ্কনা মহোদয়া বলুন তো দেখি। হ্যাঁ, গল্পটার প্রথমে বলছে যে একজন কৃষক তার গল্পের নামটা তো আগে বলতে। হ্যাঁ, গল্পের নাম হচ্ছে মাইকাহ ঘটাহ, মানে ম্যাজিক্যাল পট। হ্যাঁ, তো এরপর বলছে যে একজন একটা গ্রামে একজন কৃষক থাকতো। সে রোজ তার কৃষিক্ষেত্রে গিয়ে মানে কৃষিকাজ করতো। একদিন সেরকমই করতে করতে সে যখন ভূমি কর্ষণ করছিল তখন সেখান থেকে একটা ঘর সে পায়। এবার সেই ঘরটাকে সে এক জায়গায় রেখে দিয়ে নিজের কাজে চলে যায়। এরপর যখন সে মানে খেতে বসার আগে সে নিজের যে কি ছিল ওটা কোদালটা ঘটের মধ্যে রেখে দিয়ে খেতে বসেছিল। খাওয়া শেষ করে দেখে যে অনেকগুলো কোদাল হয়ে গেছে। তখন সে অনেকগুলো বলতে কটা? সহস্রম, মানে 1000। সহস্রম না তো, সহস্রম বলেনি তো। কত ছিল? শতম। আচ্ছা, তাহলে 100 হ্যাঁ, 100 খানা হয়ে গেছে। এবার সে তখন অবাক হয়ে যায় যে আমি তো একখানাই রেখেছিলাম, এতগুলো হয়ে গেল কি করে।
তখন সে হুম ভাবে যে তার মানে এই ঘটেরই কিছু বিশেষ ক্ষমতা আছে। এরপর হুম সে ঘরটি বাড়ি নিয়ে যায় না, এরপর সে না মাঝে একটা পাথরখণ্ড ওর মধ্যে দিয়ে দেখে যে সত্যি আর ক্ষমতা আছে কিনা। তখন দেখে অনেকগুলি পাথর তৈরি হয়ে গেছে, তখন সে নিশ্চিত হয় যে ওই ঘটেরই কিছু ক্ষমতা আছে। তারপর হ্যাঁ সে ঘরটিকে বাড়ি নিয়ে যায় এবং নিজের সুবিধা মতন যা দরকার হয় সেটা আহ, পাওয়ার জন্য ঘরটাকে ব্যবহার করতে থাকে। যেমন তার বস্ত্রের দরকার হলে বস্ত্রখণ্ড তার মধ্যে ফেলে দেয়, তখন অনেকটা বস্ত্র তৈরি হয়ে যায়। আবার ফলের দরকার হলে তখন ফল একখানা ফেললেই অনেকগুলো ফল তৈরি হয়ে যায়। তখন হুম এইভাবে সে খুব বিত্তশালী হয়ে ওঠে। কিন্তু আরেকটা কথা ওখানে ছিল যে কৃষকটা হচ্ছে কৃষিকর্মই করতো, হ্যাঁ, দৈনন্দিন ওই একটু ফল একটু দুধ এইসবের জন্য ইউজ করতো, ও কোনোদিন লোভ করেনি হ্যাঁ, যে হ্যাঁ, আমাকে কোটি কোটি টাকা, কোনোদিনও লোভ করেনি ঘরটার উপরে যে আমার এত কিছু। ও ওই সিম্পল নর্মাল জীবনেই সন্তুষ্ট ছিল, ফল লাগলে ফল দিত, জামা লাগলে জামা, এই কোনোদিন প্রচন্ড লোভ করেনি। তারপরে হ্যাঁ। এরপর তার প্রতিবেশীরা তার এই কি বলে এটাকে? সমৃদ্ধি। তাদের সমৃদ্ধি দেখে খুব ঈর্ষা করতে শুরু করে। তখন তার দুই প্রতিবেশী এসে একদিন তার কাছে দেখতে চায়, না দেখতে চায় নাকি ওখানটা আমি ঠিক বুঝতে পারিনি, দুধ চায়। না না, ও দেখতেই চায়। প্রতিবেশীরা এসে একদিন লুকিয়ে লুকিয়ে দেখছিল যে আসলে বেচারা এত সমৃদ্ধ হচ্ছে কি করে। তখন ওরা দেখলো যে এ এক চামচ যে দুধ এক চামচ কলসিতে দুধ, ফেলছে। হ্যাঁ, হুম অনেকটা দুধ হয়ে গেল। তখন প্রতিবেশীরা সেটা দেখে নিশ্চিত হলো যে এই এই ঘরটার জন্যে তার এত আহ, সমৃদ্ধি হয়েছে। তখন হুম এক রাতে তারা লুকিয়ে লুকিয়ে তার কৃষকের বাড়িতে ঢুকে সেই ঘরটি চুরি করে আনে এবং হুম বাড়ি এনে একজন প্রতিবেশী ওই ঘরটির মধ্যে আগে থেকে কিছু আছে কিনা সেটা আহ, দেখার জন্য নিজের হাতটা ঢোকায় ঘটের মধ্যে। হুম তারপর যখন হাত বার করে তখন তার হাতও 100 খানা হাত তৈরি হয়ে যায়। এরপর হ্যাঁ পরদিন যখন সে সকালবেলা গ্রামে বেরোয় তখন লোকেরা হ্যাঁ তাকে রাক্ষস ভেবে তাকে পাথর ছুঁড়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এবং কৃষকও হুম এই কাণ্ড দেখে বুঝতে পারে, তার হাত দেখে বুঝতে পারে যে তার ঘরটি কোথায় গেছে। মানে সেই হুম চুরি করেছিল, সে কৃষকও তার ঘর ফেরত পায়। এবং হুম শেষে বলা হয়েছে যে এর থেকে বলা যায় যে কখনো লোভ করা উচিত না। হ্যাঁ, যে লোভী ছিল সে সাজা পেল, তার গ্রাম থেকে নিষ্কাশন হলো, আর যে লোভী ছিল না সে তার ঘরটা পুনরায় পেয়ে গেল। হ্যাঁ, একদম এক্সাক্ট, খুব ভালো। গল্পটা যা শুনেছি তার থেকেও আপনি ভালো, বেশ সুন্দরভাবে প্রতিপাদন করেছেন। ওকে। ধন্যবাদ স্যার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর আজকে আমরা আর কিছু শিখবো না এখানে রেখে দেবো? হুম, আজকে আমরা কি, ক্লাস হ্যাঁ বলুন চিত্রিতা হ্যাঁ বলুন। ক্লাসের শুরুতেই তো বললেন আপনার শরীর অসুস্থ, আপনি যদি মনে করেন আপনি রেখে দিন স্যার। হুম আহ, ঠিক আছে, আমি দেখছি তাহলে ওই আহ, আজকে আমরা তাহলে কি কি হোমওয়ার্ক দিলাম, তোয়া প্রত্যয় লিয়া প্রত্যয় ওটা দেব, আর এই যে সম্ভাষণ গুলো যেগুলো হয়েছে আমাদের সে বাকিগুলো দেব গ্রুপে। আর গল্প তো হলোই। আর আমরা কি করতে পারি, চিঠি কিভাবে লিখতে হয় সেটা কি আজকে শিখবো বাংলার মতোই। তো একটা চিঠি আমি হালকাভাবে পড়ছি। হ্যাঁ, চিঠিটা দেখুন আপনাদের বুঝতে পারেন কিনা, কারণ চিঠি এরকম সংস্কৃত শিখছেন, সংস্কৃতে কিভাবে চিঠি লেখা যায় সেটাও শিখে রাখা জরুরি। তো দেখি, হ্যাঁ এই চিঠিটা আমরা দেখি। হুম, চিঠি কিভাবে লিখতে হয় বাংলায় তো সেম, সবার তো জানা আছে ফরম্যাটটা কেমন কিভাবে হয়, শুধু কেমন ভাবে লিখতে হয় সেটা একটু দেখি। চিত্রিতা মহোদয়া, আপনি চিঠিটা পড়ুন প্রথম থেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ বিরাম গ্রন্থনায় হ্যাঁ, না না, ভালো অক্ষরিক করে পড়ুন।
বিরাম বিরামগ্রহণায় হ্যাঁ বিরামগ্রহণায় অভ্যর্থনা পত্রম মানে কি? সবিধে আহ, আম, মানে অভ্যর্থনা পত্র বুঝতে পারছি, বিরাম ছুটি চেয়ে স্কুল থেকে ছুটি নেওয়ার জন্য অনুমতিপত্র, চিঠি লিখছে। তারপরে ইংলিশে আমরা টু লিখি, সংস্কৃতে কি লিখতে হয়? বাংলাতে প্রতি লিখি, সংস্কৃতে সবিধে, মানে নিকটে, কার নিকটে লিখছি আর কি। তারপরে শোনা যাচ্ছে না তো? আচ্ছা, তাহলে নেটওয়ার্ক সমস্যা হতে পারে। তাহলে আমরা দীপান্বিতা মহোদয়া। হ্যাঁ স্যার, পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়ুন। চিত্রিতা মহোদয়ের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আপনি পড়ুন। সবিধে প্রধান শিক্ষিকাः, মানে হ্যাঁ টু দা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যেটা বলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, হচ্ছে দেউলপাড়া বুধা স্কুলের নাম আর কি। হ্যাঁ, দেউলপাড়া দেউলপাড়া বুধারীনাথ বুধারীনাথ বিদ্যানিকেতন। নিকেতনম, হ্যাঁ দেউলপাড়া হুগলি। হ্যাঁ, পিনকোডটা দেওয়া আছে 372। 3-7 নয়, আপনাদের সংখ্যা এখনো শেখানো হয়নি। এটা স্যার 7 বোধহয়, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, 7-1-2-4-1-4। 1-2-4-1-4, হ্যাঁ, হ্যাঁ পড়ানো হয়েছিল। বিষয়াः অবকাশ গ্রহণায় আবেদনম, হ্যাঁ মানে ছুটির হ্যাঁ জন্য আবেদনপত্র। হ্যাঁ, মান্যাः মানে হুম মহাশয়া, অহম হুম अर्णव भा इतिहि, মাইতিহি। माइतिहि, ও আচ্ছা, হ্যাঁ। মাইতি টাইটেল হয় না, অর্ণব মাইতি, সেটাই, অহম অর্ণব মাইতিহি। हम अर्णव माइतिहि হুম अस्माद् विद्यालयस्य হুম दशमकक्षायाः प्रथमे হুম विभागे पठामि। হুম আমি অর্ণব মাইতি, এই হুম বিদ্যালয়ের 10ম শ্রেণীতে প্রথম বিভাগে হুম, আমি পড়ি। মম হ্যাঁ নামাঙ্কন সংখ্যা হুম 21, এটা হুম, একবিংশः। একবিংশতিহি বা একবিংশः, ঠিক। আমার হ্যাঁ, রোল নামাঙ্ক, নাম্বার 21। হ্যাঁ 21, ওকে। আহম, এটা হচ্ছে শাহ, স্যার এটা কি হুম শাহ তালবশত বোধহয়, হ্যাঁ। অহম হুম শাহ হুম জ্যেষ্ঠৈः হুম সহ পুণ্যক্ষেত্র দর্শনায় গমিষ্যামি, হুম মানে আমি হুম আমার বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে পুণ্যক্ষেত্র হুম, মানে তীর্থ দর্শন করতে যাব। বাহ। अतः कृपया पंचदिनानां, তারপর তারিখটা লিখেছে। হ্যাঁ, তহ মানে, अतः মানে হচ্ছে যে মানে কত অতহ তারিখ বলিনি, থেকে। এই যে তহা আছে, এই তহা মানে কি? আচ্ছা, 2 মানে এত থেকে হ্যাঁ, এত থেকে। এই যে একটু আগে আমরা বলেছিলাম, থেকে হ্যাঁ বোঝাতে তহ, আর সপ্তমী বোঝাতে ত্র। হ্যাঁ, তাহলে তহ এখান থেকে এত পর্যন্ত। পর্যন্ত। ডেট কোথা থেকে কত পর্যন্ত, বেশ পড়ুন। বিরামং গচ্ছন্তু ইতি সাদর সাদর প্রণামপূর্বকম হুম বিজ্ঞাপয়ামি, হ্যাঁ, হচ্ছে অতএব, অতহ মানে সেই হ্যাঁ, জন্য বা অতএব, সেই হ্যাঁ, জন্য তারপরে মানে কৃপা করে 5 দিনের জন্য, এবং তারপর তারিখ হ্যাঁ লিখেছে। হ্যাঁ আমার যে ছুটি দেওয়া হোক, মানে বিরামম যচ্ছন্তু ইতি সাদর প্রণাম, মানে বিরাম চাইছি হুম সাদর প্রণাম পূর্বক, মানে হুম যথাযথ সম্মান জানিয়ে। হ্যাঁ হ্যাঁ, মম অনুপস্থিতি সময়ে পাঠ। তাহলে এখানে কি হলো? সাদর প্রণাম পূর্বকম বিজ্ঞাপয়ামি, এটা আমি আপনাকে প্রণাম পূর্বক নিবেদন করছি যে আমাকে দয়া করে 5 দিনের জন্য ছুটি দিন। ওকে, তারপরে
मम अनुपस्थिति समये पाठयामानां पाठान् হুম मित्र सकाशात् ज्ञात्वा अहं হুম पाठक्षतिं হুম সম্পূরয়িষ্যামি। আচ্ছা, এই জ্ঞাতবা পদটা কিভাবে তৈরি হয়েছে? এখানে ওই জ্ঞা ধাতুতে মানে যেটা হচ্ছে আগে মানে জেনে নিয়ে তারপর আমি বন্ধুর কাছ থেকে বলছে যে ওই অনুপস্থিতিকালে যে পড়ানোগুলো হবে সেই পাঠটা হ্যাঁ আমি বন্ধুদের কাছ থেকে জেনে নিয়ে তারপর আমি হ্যাঁ মানে পাঠটা সম্পূর্ণ ইচ্ছা আমি মানে আমি পাঠটা সম্পূর্ণ করবো মানে পুরোটা শেষ করবো। না, পাঠক সতীম সম্পূরয়িষ্যামি মানে আচ্ছা, পাঠের যে ক্ষতি হচ্ছে মানে সেটা পড়াশোনার পূরণ যে করব। ক্ষতি হচ্ছে সেটা পূরণ করবো। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে জানা আর একটা পূরণ করা, দুটো ক্রিয়ার মধ্যে আগে হচ্ছে জানা, তাহলে সেই হ্যাঁ আগে জ্ঞা ধাতুর থেকে তোয়া প্রত্যয় করা হয়েছে। হ্যাঁ বেশ, এই লাইনটার মানে সবাই যে বুঝতে পারলেন তো, যে মম অনুপস্থিতি সময়ে, আমি যে কটা দিন থাকবো না সেই সময়ে পাঠ্যমানান বিষয়ান, যে বিষয়গুলো পড়ানো হবে সেইগুলো মিত্র সকাশাৎ জ্ঞাত, আমি এসে বন্ধুর কাছ থেকে জেনে নিয়ে অহম পাঠক সতীম সম্পূরয়িষ্যামি, যে পাঠের এতদিন অনুপস্থিত বশত যে ক্ষতিটা হলো সেটা আমি পূরণ করে নেব। বেশ, তারপরে পড়ুন। अतः तेषां दिनानां হুম कृते अवकाशो হুম दीयते चेत् হুম कृतज्ञ कृतज्ञ হ্যাঁ, कृतज्ञ কৃতজ্ঞ। হ্যাঁ भविष्यामि। হ্যাঁ হ্যাঁ আহ, অতএব হ্যাঁ আমাকে যদি এই দিনগুলোর জন্য অবকাশ মানে ছুটি দেওয়া হয় তাহলে আমাকে হ্যাঁ এই দিনগুলোর জন্য ছুটি দিয়ে বাধিত করবেন এরকম হ্যাঁ, বলতে। অতঃ তেষাম দিনানাম কৃতে, এই দিনগুলির জন্য অবকাশও দিয়াতে চেত, যদি অবকাশ দেন, ছুটি দেন, চেত, চেত মানে যদি দেন, হ্যাঁ, অহম খাদামি চেত, আমি যদি খাই, চেত হচ্ছে এরকম কন্ডিশন বোঝাতে, যদি ছুটি দেন তাহলে কৃতজ্ঞ ভবিষ্যামি, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ তারপরে ইতি ভবতাম অনুগ্রহকাঙ্ক্ষী অর্ণবঃ, ইতি হুম আপনার অনুগ্রহ প্রার্থী অর্ণব। আচ্ছা, আর বাম পাশে দিনাঙ্ক বাঁদিকে এবং হচ্ছে স্থল। দিনাঙ্ক বলে দান দেওয়া আছে, স্থলম দেউলপাড়া। হ্যাঁ হ্যাঁ, ডেট এবং স্থান লিখতে হয়। ওকে, তাহলে এই এই চিঠিটাও করানো রইলো, কখন কারোর যদি লাগে, সুযোগ লাগে, হ্যাঁ, তাহলে এইরকম ধাঁচে করতে হবে। আমি এই চিঠির পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি। হুম, আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই রইলো। তাহলে আমি গ্রুপে কি কি দেবো, চারটে জিনিস দেবো, এই চিঠিটা দেবো, আর হোমওয়ার্কের জন্য দেবো ওদিকে লিয়াপ প্রত্যয়ের ওগুলো দেবো। হ্যাঁ, বাক্য করতে হবে 5টা। আর কি দেবো বললাম, আর হচ্ছে ওই যে কথোপকথন, পরস্পরের যে বার্তালাপ, সেই কথোপকথন দেবো। আহ, আর আর কিছু নয় আপাতত, এই 3টে জিনিস আমি গ্রুপে দিচ্ছি। স্যার ওই আজকে যেটা আর পড়ালেন ওইটার যেটা লেখাটা হয়েছে, কথোপকথন এটা, না যেটা পড়া প্রথমে যেটা শুরু হয়েছিল আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গুগল ডক্সে যেটা লিখেছি। হ্যাঁ বেশ, ঠিক আছে, ওটাও আমি ডাউনলোড করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে যেটুকু পড়লাম সেটুকু বিষয়ে কারোর আর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, তাহলে আপনারা বাড়িতে সম্ভাষণ গুলো পড়ুন এরকম ছোট ছোট, তাহলে আসলে সময় তো আপনাদের তো একদিন বাদে বাদে ক্লাস, তো সেই জন্য যদি না মানে সময় পান অবশ্যই পড়বেন, বেশি চাপও দিতে পারেন, আবার একদিন পরে আবার অন্যজনের ক্লাস আছে, তো যদি বাড়িতে পড়তে পারেন তাহলে এরপরে ছোট ছোট গল্পের বই, একদম ছোট 1 পাতা 2 পাতার গল্পের বই দেবো, আপনারা বসে বাড়িতে পড়ার চেষ্টা করবেন, আটকে গেলে জিজ্ঞেস করবেন। আসলে ভাষা তো বেশি শুনতে শিখতে পড়তে পড়তে শিখবেন, তো গ্রামার অনেক কিছু হয়েছে, এখানেও হয়েছে। এবার এরপরে প্র্যাকটিক্যাল পড়ে পড়ে দেখতে হবে কতটা মানে বুঝতে পারছেন, কতটা কি। তো এই যে আমরা যে সম্ভাষণটা পড়লাম, বাকি অংশটা আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজ ক্লাস এই পর্যন্তই। শুভরাত্রি সকলকে। আর স্যার একটা ওই যে কথা বৃষ্টি বলবো? হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ শুনছি, বৃষ্টি হচ্ছিল বলছিল, বৃষ্টি কি থেমেছে ওদিকে? আমাদের এদিকে কিন্তু হচ্ছে না। হ্যাঁ হচ্ছে আবার থামছে এরকম। আচ্ছা আচ্ছা, ওকে, আর কে কি বলছিলেন বলুন। স্যার বলছি যে আপনি হোমওয়ার্কটা চেক করেছেন, দুটো শব্দ লিখেছেন, কিন্তু মানে বুঝতে পারছি না যে মানে কোন কি জায়গায় ভুল হয়েছে। আপনি যদি পিডিএফটাতে একটু মানে কারেকশন করে মার্ক বা করে দেবো, change তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার ওখানে সমস্যাটা কি ছিল? আহ
দুটো ভুল কি কি লিখেছি বলুন? দাঁড়ান স্যার দেখে বলি। হ্যাঁ, একটা হচ্ছে অম্বা, অম্বা বানান আপনি ময়ে বয়ে অন্তস্থ ব লিখেছেন, আসলে ওটা বর্গীয় ব হবে, মানে পেট কাটা ব যদি আমরা বলি সেটা। অম্বা বানানে ভুল হয়েছে। আর দৃষ্টুয়া, দৃশ ধাতুর সাথে তোয়া লাগালে দৃষ্টা নাচি আপনি লিখেছেন, ওটা হবে দৃষ্টুয়া, মূর্ধন্য শয়ে টয়ে বয়ে আকার। এই দুটো হচ্ছে আপনার চোখে পড়লো, এই দুটো হচ্ছে মেন, এতে ভুল আছে। আর শেষের দিকে একটুখানি বাক্যে আছে, ওগুলো আমরা শিখিনি বলে বলিনি। এইগুলো জিনিস, অম্বা এখানে বানানে ভুল, হ্যাঁ, ময়ে বয়ে পেট কাটা ব হবে বা বর্গীয় ব হবে, আর দৃষ্ট দয়েরই মূর্ধন্য শয়ে টয়ে বয়ে আকার। আচ্ছা ঠিক আছে। ওকে, আর আর কেউ কিছু বলবেন? ঠিক আছে, তাহলে তাহলে ক্লাস এখানেই রেখে দিচ্ছি। শুভরাত্রি সকলকে। হুম। শুভরাত্রি স্যার। হ্যাঁ। শুভরাত্রি। হ্যাঁ।